গল্প রংধনুর স্নিগ্ধতা। অন্তিম পর্ব। লেখনীতে নবনী নীলা। মায়ের কোলে কিছুক্ষণ মাথা রেখে নিজেকে শান্ত করল স্নিগ্ধা। এই সব কিছু কি তার মাকে জানানো যায়? সে বুঝে উঠতে পারছে না। মাকে কাছে পেয়ে মনটাকে সে শান্ত করতে পেরেছে। মনের মধ্যে তার একটা প্রশ্ন ছিল, কিন্তু কখনোই সেটা তার মাকে জিজ্ঞেস করা হয়নি। আজ সেই প্রশ্ন করার দিন এসেছে। স্নিগ্ধা মাথা তুলল নিজের মায়ের কোল থেকে। তারপর মায়ের দিকে তাকাতেই আয়েশা খাতুন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতেই স্নিগ্ধা বলল, আচ্ছা মা, একটা প্রশ্ন করি। আয়েশা খাতুন হাসলেন। তারপর হা সূচক মাথা নাড়তেই স্নিগ্ধা বলল, তুমি কি আনোয়ার সাহেবকে আগে থেকে চিনো? হঠাৎ এমন প্রশ্নে আয়েশা খাতুন অবাক হয়ে তাকালেন। কিছু বুঝে উঠতে না পেরে বললেন, হঠাৎ এই প্রশ্ন কেন? কেন? প্রশ্নটা কি করা যায় না? তুমি ওনাকে আগে থেকে চিনো তাই না? স্নিগ্ধার কথায় আয়েশা খাতুন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, চিনি। উনার বাবা আমাকে ওনার ছেলের বউ করতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। আমার পছন্দ হয়নি আবরার আনোয়ারকে। লোকটাকে অত্যন্ত অহংকারী মনে হয় আমার। মায়ের মুখে এই কথা শুনে স্নিগ্ধার এখন ফাহাদের প্রতিটা কথা সত্যি বলে মনে হচ্ছে। কিন্তু পরক্ষণেই মনে প্রশ্ন জাগলো। সে দেরি না করে বলল, তাহলে তুমি আমাকে এই বাড়িতে বিয়ে দিয়েছ কেন? আবরার আনোয়ার লোকটা যেমনই হোক, ওনার বাবা অনেক ভালো মানুষ ছিলেন। আদিলের মধ্যে সেসব গুণ আছে, আর লোকলজ্জা তো ছিল বটেই। কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন? আদিলকে তোর পছন্দ না? চিন্তিত মুখে তাকালেন আয়েশা খাতুন। স্নিগ্ধা শেষ প্রশ্নটা চুপ করে রইল, কিছু বলল না। প্রসঙ্গ পাল্টাতে বলল, এই সব বাদ দেও। স্পৃহা কেমন আছে? ভালোই আছে। কিন্তু দিন দিন মেয়েটা আরো খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে। কি যে করব বুঝতে পারি না। বলেই চিন্তিত হয়ে ভাবলেন, তারপর বললেন, ও ভালো কথা। এই জিম ছেলেটা কেমন বলতো? স্নিগ্ধা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, জিম কেমন মানে? হঠাৎ জিম কেমন এইটা জানতে চাচ্ছ কেন? আয়েশা খাতুন ভঙ্গিমা না করে বললেন, স্পৃহার ফোনে দেখলাম বারবার খালি একটা নাম্বার থেকে কল করছিল। স্নিগ্ধা হা করে বলল, স্পৃহাকে যে জিম কল করছিল তুমি কি করে জানলে? ওর ফোনটা আমার কাছেই ছিল। 2 দিন কমপক্ষে 30টা কল দিয়েছে। এই নাম্বারটা আবার কয়েকদিন আগে স্পৃহা আমাকে দিয়েছিল, যে নাম্বারটা নাকি ওকে ডিস্টার্ব করছিল। আয়েশা খাতুনের কথায় স্নিগ্ধা অবাক হয়ে বলল, জিম স্পৃহাকে ডিস্টার্ব করছিল? হ্যাঁ, সে তো আমাকে এই নাম্বার দিয়ে বলেছে তাকে এই ছেলে ডিস্টার্ব করে। ভাবছি আজ যখন এসেছি সরাসরি জিজ্ঞেস করব। স্নিগ্ধা মাকে থামাতে বলল, না না একদম না। তুমি কিছু করো না, আমি কথা বলবো। আয়েশা খাতুন জিমকে আর কিছু বললেন না। শুধু যাওয়ার সময় ছেলেটার দিকে তাকালেন। আয়েশা খাতুনকে জিম বরাবরই বেশ ভয় পেয়ে এসেছে। হঠাৎ তার এমন তীক্ষ্ণ চাউনিতে সে যেন দম আটকে মরেই যাচ্ছিল। আদিল রুমে ঢুকতেই স্নিগ্ধা বিছানা থেকে উঠে দাঁড়ালো। স্নিগ্ধাকে রুম থেকে বেরিয়ে যেতে দেখেই আদিল এগিয়ে এলো। স্নিগ্ধার হাত ধরে আটকে দিয়ে বলল, দাঁড়াও, কোথায় যাচ্ছ? স্নিগ্ধার আদিলের হাত সরিয়ে দিয়ে বলল, অভ্রর রুমে যাচ্ছি। আমি সেখানেই থাকব। আদিল নিশ্চুপে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল, কেন আমার রুমে থাকা যায় না? অবশ্যই, যদি আপনার প্রয়োজন হয় তাহলে তো, আমি না চাইলেও আপনি আমাকে জোর করবেন। কি ঠিক বলিনি? বলুন, আবরার ফাইয়াজ আজ রাতে কি আপনার আমাকে প্রয়োজন? তীক্ষ্ণ চোখে তাকালো স্নিগ্ধা। আদিলের দৃষ্টি আরো কঠিন হলো। স্নিগ্ধার কথার ইঙ্গিত সে ঠিকই বুঝেছে। স্নিগ্ধা তাকে পাশ কাটিয়ে চলে যেতে নিল, কিন্তু আদিল স্নিগ্ধাকে শক্ত করে ধরে কোলে তুলে নিল। হঠাৎ আদিলের এমন কাণ্ডে স্নিগ্ধা হকচকিয়ে তাকালো। আদিলের চোখে মুখে রাগ স্পষ্ট। স্নিগ্ধা হাত পা ছুঁড়ে নিজেকে ছাড়াতে চেষ্টা করতেই আদিলের বাঁধন আরো শক্ত হলো। স্নিগ্ধাকে এনে বিছানায় বসাতেই স্নিগ্ধা বিস্ফোরিত কণ্ঠে বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি কি এতটাই তুচ্ছ যে আপনার যখন যা ইচ্ছে তাই করবেন আমার সাথে? আমার জীবনটা তো নাটকীয়তায় ভরিয়ে দিয়েছেন। আমি চুপ থেকেছি তাই বলে আপনার যা ইচ্ছে আপনি তাই করবেন? স্নিগ্ধার কথা যেন আদিলের কর্ণপাত হলো না। সে স্থির দৃষ্টিতে স্নিগ্ধার দিকে তাকিয়ে থেকে স্নিগ্ধার আরো কাছে এগিয়ে এলো। স্নিগ্ধার কঠিন দৃষ্টি আস্তে আস্তে ভীত হয়ে গেল।
চোখ নামিয়ে সে পিছিয়ে যেতেই আদিল স্নিগ্ধার হাতের বাহু ধরে একদম টেনে নিজের সামনে নিয়ে এলো। স্নিগ্ধা অবাক হয়ে তাকিয়ে রইল। আদিল স্নিগ্ধার মুখ বরাবর এসে কঠিন গলায় বলল, তুমি যদি তুচ্ছ হতে তাহলে তোমাকে খোঁজার জন্যে আমি এতটা পাগলামি করতাম না। তোমার অনুপস্থিতিতে আমার কি অবস্থা হয়েছিল সবটাই তোমার অজানা। হতে পারে তোমার আমার দেখা হয়েছে কোনো এক ভুল সকালে, কিন্তু আমি যে সেদিন ঠিক মানুষটিকে বেছে নিয়েছি সেটা আমি জানি। নয়তো আবরার ফাইয়াজ কেন একদিনের পরিচয় একটি মেয়েকে বিয়ে করেছে, সেটা তুমি কখনোই বুঝতে পারবে না। কারণ এটা বোঝার ক্ষমতা তোমার নেই। বলেই আদিল স্নিগ্ধার হাত ছেড়ে দিল, তারপর সরে গেল। স্নিগ্ধা হতবাক হয়ে বসে রইল। প্রতিটি কথা যেন তার কানে বাজছে। স্নিগ্ধা চুপচাপ আদিলের প্রতিটি কাজ পর্যবেক্ষণ করতে লাগল। আদিল স্নিগ্ধার পাশে শুয়ে পড়তেই বলল, আর কতক্ষণ এইভাবে বসে থাকবে? তুমি নিশ্চয়ই চাও না যে আমি উঠে এসে তোমাকে শুইয়ে দেই। তখন তো আবার বলবে তোমার উপর জোর খাটাচ্ছি। এই রুমের বাইরে তোমার যাওয়া হবে না, তাই শুয়ে পড়ো। স্নিগ্ধা আর চোখে একবার আদিলের তাকালো, তারপর আদিলের দিকে পিঠ করে শুয়ে পড়ল। ঘরের বাতি নিভে গেল। জলে রইল টেবিলের এক কোণে আধো আলোর একটি টেবিল ল্যাম্প। স্নিগ্ধা একমনে সেই দিকেই তাকিয়ে রইল। মনে এখনো তার ক্ষোভ। সব সময় লোকটা শুধু তার উপর হুকুমি করে গেল। আদিল ঘাড় ঘুরিয়ে স্নিগ্ধার দিকে তাকিয়ে রইল। এতক্ষণে কি ঘুমিয়ে পড়েছে স্নিগ্ধা? আদিল চুপ থেকে হঠাৎ নির্লিপ্ততা কণ্ঠে বলে উঠল, আমার জীবনে তোমার প্রয়োজন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে। বলেই আদিল নিঃশব্দে নিঃশ্বাস ফেলল। স্নিগ্ধার বুকের ভিতরটা অস্থির হয়ে গেল। আদিলের কথাগুলো সে টেবিল ল্যাম্পের ওই আবছা আলোর মতোই শুনেছে, কিন্তু কথাগুলো সাজিয়ে উঠতেই তার আবার সেই আগের অনুভূতিগুলো অনুভব হচ্ছে। এতক্ষণ আদিল তার এত কাছে থাকার ফলেও নিজের মধ্যে সেই কোনো অনুভূতির সৃষ্টি পায়নি, কিন্তু শেষ কথাটি যেন তার মনের মধ্যে লুকায়িত কোনো এক নাম না জানা অনুভূতি নামক ফুলটির সৌরভ ছড়িয়ে দিল। স্নিগ্ধার আদিলের চোখের দিকে তাকাতে ইচ্ছে হলো, কিন্তু ঘাড় ঘুরিয়ে সে ইচ্ছেকে প্রশ্রয় দেবার সাহস যে তার নেই। স্নিগ্ধা আনোয়ার সাহেবের সামনে বসে আছে। অন্যদিনের মতো লোকটা আজও হাসিখুশি, কিন্তু স্নিগ্ধা চুপচাপ, সে বাধ্য হয়েই লোকটির সামনে বসে আছে। নিজেকে সংযত রাখার সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। লোকটাকে সরাসরি প্রশ্ন করতে মন চাইছে বারবার, কিন্তু সে সব সম্ভব নয়। স্নিগ্ধা চুপ করে নির্বিকার ভঙ্গিতে লোকটির দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে আনোয়ার সাহেবের কথায় চোখের পাতা ফেলছে। আনোয়ার সাহেব স্নিগ্ধার এই মৌনতা লক্ষ্য করেছে। মেয়েটি চুপচাপ, কিন্তু ঠিক এতটা চুপচাপ তাকে এর আগে কখনো দেখেনি সে। হয়তো এমন দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে মেয়েটি মানসিকভাবে একটু ডিস্টার্ব আছে। তবুও স্নিগ্ধার আচরণ খুব অদ্ভুত লাগছে তার কাছে। যেই দৃষ্টিতে স্নিগ্ধা তাকিয়ে আছে সেই দৃষ্টিতে আজও একজন তাকে দেখে প্রতিনিয়ত। আনোয়ার সাহেবের ভয় হলো কিছুটা। ফাহাদ কি কোনোভাবে স্নিগ্ধাকে সবটা বলে দিয়েছে? ফাহাদকে আরোহীর জীবন থেকে সরাতে সে অনেক কিছু করেছে ঠিকই, কিন্তু তার ফল সে পেয়েছে। আরোহীকে সে একেবারেই হারিয়ে ফেলেছে। কিন্তু আদিল এই স্পের কিছুই জানে না। জানলে হয়তো কোনোদিন আনোয়ার সাহেবের মুখ দেখবে না সে। ছেলেকে হারানোর ভয়ে সে প্রচুর মিথ্যে বলেছে, কিন্তু দিন দিন সেই ভয় তাকে গ্রাস করছে। আদিল সেই সময় দেশের বাইরে পড়াশোনায় ব্যস্ত। আরোহীর মৃত্যুর সংবাদে সে দেশে ফিরে। তখন অভ্র 6 মাসের শিশু। লোকলজ্জার ভয় আরোহীর বিয়ে ও সন্তান দুটো বিষয় গোপন রাখেন তিনি। আদিলের কাছে সে সবটা মিথ্যে বলে, ফাহাদ জানতে পারলে অভ্রকে মেরে ফেলবে এই ভয় আদিলের মনে ঢুকিয়ে দেয়। মিথ্যে বলার আরও একটি বড় কারণ ছিল মিডিয়াতে আবরার পরিবারের মান সম্মান রক্ষা। কিন্তু বোন হারিয়ে আদিল প্রতিশোধের এমন নেশায় মেতে উঠবে সেসব আনোয়ার সাহেবের আন্দাজের বাহিরে ছিল। নিজের বিছানো জালে যেন এক এক করে তিনি নিজেই আটকা পড়ে যাচ্ছেন। স্নিগ্ধা ফোনে ফাহাদের নাম্বার খোঁজায় ব্যস্ত। অনেকদিন আগে একবার তার মোবাইলে ফাহাদ কল করেছিল। ভালো করে খুঁজলে কল হিস্টোরি থেকে নিশ্চয়ই নাম্বারটা পাওয়া যাবে। ফাহাদকে এই মুহূর্তে তার ভীষণ দরকার। লোকটার সাথে কথা বলতে না পারলে তার শান্তি হচ্ছে না। সেদিন অনেক প্রশ্নই তাকে করা হয়ে ওঠেনি, সেসব প্রশ্ন যে তার মনে জমাট বেঁধে আছে। স্নিগ্ধা ঘণ্টা খানেক ফোন ঘাটাঘাটি করল। যত সহজে খুঁজে বের করা যাবে সে ভেবেছিল বিষয়টা এতটা সহজ নয়।
কিছুতেই তারিখটা মনে করতে পারছে না সে। বিরক্তি নিয়ে ফোনটা পাশে ছুঁড়ে মারল স্নিগ্ধা। অসহ্য লাগছে তার সবকিছু। রুম থেকে বেরিয়ে একটু অবাক হলো সে। সামনে এগিয়ে এসে দেখতেই বুঝল যে আজ আরোহীর ঘরটা তালা মারা নয়, দরজাটা চাপিয়ে রাখা হয়েছে। বেশ আগ্রহ নিয়েই স্নিগ্ধা রুমের ভিতরে দরজা ঠেলে প্রবেশ করল। জিম সিঁড়ি দিয়ে উঠতেই স্নিগ্ধাকে রুমে প্রবেশ করতে দেখে এগিয়ে যাচ্ছিল স্নিগ্ধাকে থামাবে বলে, কিন্তু পাশেই আদিলকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেলল সে। তারপর সিঁড়ি বেয়ে উপরে এসে বলল, আটকালেন না কেন ওকে? আদিল বুকের কাছে দুই হাত ভাঁজ করে দাঁড়িয়েছিল। জিমের প্রশ্নে দুই হাত পকেটে ভরে বলল, আটকানোর প্রশ্ন উঠছে কেন যখন আমি নিজেই রুমটা স্নিগ্ধার জন্যে খুলে দিয়েছি। রুমে ঢুকেই বিস্মিত চোখে চারিপাশ দেখতে লাগলো স্নিগ্ধা। আজ প্রথম সে আরোহীর মুখটা স্পষ্ট দেখতে পেল। সামনের বড় দেওয়ালটায় বিশাল এক ছবি টাঙিয়ে রাখা হয়েছে। আরোহী যে খুব রূপবতী ছিল বলাই বাহুল্য। স্নিগ্ধা অবাক হয়ে চারিদিক দেখতে লাগলো। রুমটা যেন অন্য এক জগৎ, যেখানে শুধু এই একটি মানুষের বসবাস, শুধু তার অস্তিত্ব রয়েছে এই রুমটায়। স্নিগ্ধা সবকিছু বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। একপাশের টেবিলে পড়ে থাকা ডায়েরিটি তার নজর কাড়ল। হাত বাড়িয়ে সেটা নিতে গিয়ে প্রথমে দ্বিধায় পড়তে হয়েছে তাকে। তবুও সে হাত বাড়িয়ে ডায়েরিটা নিল। পাতা উল্টাতে উল্টাতে দেখল তারিখ দিয়ে দিয়ে কিছু ছোট ছোট ঘটনা লিখে রাখা। বেশ আগ্রহ নিয়ে স্নিগ্ধা পড়তে লাগল। মাঝখানের ডায়েরির একটি পাতায় লেখা, আজ আমার জীবনের অনেক সুন্দর এক মুহূর্ত। আমি মা হতে যাচ্ছি। আজ আমি অনেক খুশি হলেও এই খুশি আমি কারোর সাথে ভাগাভাগি করতে পারছি না। আমার ভালোবাসার মানুষটির কানে কানে গিয়ে লাজুক হেসে বলতে পারছি না যে তুমি বাবা হতে চলেছ। চাইলে এখন মধ্যরাতে ফাহাদের ঘুম ভাঙিয়ে তাকে আমি অন্য এক ভালোলাগার স্বাদ দিতে পারি, কিন্তু আজ না। আমি অপেক্ষায় আছি কারণ সামনে ফাহাদের জন্মদিন। সেই বিশেষ দিনে এর থেকে বেশি দামি উপহার কি আমার পক্ষে তাকে দেওয়া সম্ভব? কখনোই না। ফাহাদকে যেহেতু বলিনি তাই কাউকেই আমি এই মন ভালো করে দেওয়ার মতন খবরটা দিতে পারছি না। হঠাৎ যদি কেউ মুখ ফসকে ফাহাদকে বলে দেয় তখন আমার সারপ্রাইজটা মাটি হয়ে যাবে না? ডায়েরি পড়তে পড়তে যেন স্নিগ্ধা অন্য এক জগতে হারিয়ে গেছে। কি সব ছেলেমানুষি কথাবার্তা লেখা আছে, তবুও যেন পড়তে ভালো লাগছে। মনে হচ্ছে আরোহী যেন তার পাশে বসেই তাকে সব গল্প শুনিয়ে যাচ্ছে। ডায়েরির পাতা থেকে চোখে সরাতেই একটা গ্রামোফোন চোখে পড়ল স্নিগ্ধার। এত আধুনিক যুগেও গ্রামোফোন রাখা কেন এই ঘরে? স্নিগ্ধা আগ্রহ নিয়ে উঠে দাঁড়ালো। সেই ছোটবেলায় নানুর কাছে প্রথম গ্রামোফোন গান শুনেছে স্নিগ্ধা। এটা দেখে তার খুব গান শুনতে ইচ্ছে হলো। গ্রামোফোনের পাশেই কত ক্যাসেট রয়েছে। স্নিগ্ধা একটা হাতে নিয়ে দেখল উপরে মার্কার পেন দিয়ে গানের নাম লেখা আছে। রবীন্দ্রসঙ্গীতের নাম দেখেই বেশ লোভ হলো স্নিগ্ধার। কোনো কিছু না ভেবেই স্নিগ্ধা একটি ক্যাসেট গ্রামোফোনে বসিয়ে দিল। প্রথমে বেজে উঠল না। স্নিগ্ধা আরও কয়েকবার চেষ্টা করল, এত সুন্দর গ্রামোফোন আছে, চলবে না কেন? স্নিগ্ধা সময় নিয়ে বারবার চেষ্টা করতে লাগলো। এতবারের চেষ্টায় হঠাৎ গান বেজে উঠল সেই গ্রামোফোন থেকে। পুরো বাড়িটা যেন মধুর এক আওয়াজে ভরে উঠল। এমন মধুর কণ্ঠ যে স্নিগ্ধার চোখ জোড়া ভালো লাগার আবেশে বন্ধ হয়ে এলো। অভ্র নিজ রুমে বসে আঁকিবুকি করছিল। হঠাৎ এই গানের আওয়াজে সে মুখ তুলে তাকালো। এই গানগুলো তার খুব প্রিয়। অভ্র দৌড়ে রুমে এসে হাজির হলো। স্নিগ্ধা মণিমুগ্ধ হয়ে গানগুলো শুনছিল। হঠাৎ তার পাশে কারোর উপস্থিতি বুঝে চোখ খুলে তাকালো। দেখল অভ্র খুব আগ্রহ নিয়ে বসে বসে গানের সঙ্গে পা দুলাচ্ছে। স্নিগ্ধার মনটা খারাপ হয়ে গেল। এইটুকু শিশুটা জানেই না তার জীবনের আসল সত্যিগুলো। এদিকে আদিল অনেক ভালো একটা কাজ করেছে। সে অভ্রকে কিছুই জানতে দেয়নি। এইটুকু বাচ্চাটা কি বা বুঝে এইসবের? স্নিগ্ধা হাত বাড়াতেই অভ্র ঝাঁপিয়ে পড়ল তার কোলে। দুই হাতে অভ্রকে জড়িয়ে ধরে স্নিগ্ধা বসে রইল। গ্রামোফোনটা নষ্ট হয়ে যাওয়ার পর শত চেষ্টা করেও আদিল সেটা সারাতে পারেনি। এত পুরনো যন্ত্র ব্যবহার করা হয়নি কত বছর। তাই অনেক চেষ্টা করেও সারানো গেল না সেটা। গ্রামোফোনটা আরোহীর বড্ড শখে ছিল। তাই শখের বসে কিছু গান সে নিজ কণ্ঠে রেকর্ড করেছিল। গানটা আজ বেজে উঠতেই চমকে উঠল আদিল। কত বছর পর শুনছে সে এই কণ্ঠস্বর।
আদিল নিজের রুম থেকে বেরিয়ে এলো। চোখে মুখে তার বিস্ময়। আরোহীর রুমটার সামনে এসে সে বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল। এটা কি করে সম্ভব? গ্রামোফোনে গান বাজছে। রুমের ভিতরে স্নিগ্ধা আর অভ্রকে দেখে আদিল আর তার কৌতূহল বাড়ল না। সে রুমের একটি কোণায় চুপটি করে দাঁড়িয়ে শ্রুতিমধুর সেই গান শুনতে লাগল। স্নিগ্ধার ক্ষমতা আছে বলা যায়। যেই গ্রামোফোন শত চেষ্টা করেও গত কয়েক বছরে একটিও রেকর্ড প্লেয়ার বাজানো যায়নি। আজ হঠাৎ স্নিগ্ধা আসতেই সেই গ্রামোফোন সুর ধরল। আনোয়ার সাহেব ইজি চেয়ারে বসেছিলেন। চুপ করে সেই গান শুনছেন। নিজেকে সে কিছুতেই ক্ষমা করতে পারছেন না। এই গানটি শোনার পর যেন সে আরো অসহায় বোধ করছে। কি করেছে সে এই সব? নিজের মেয়ের জীবনটা তো সে নিজেই বিষিয়ে দিয়েছিল। আজ তারই মূল্য সবাইকে দিতে হচ্ছে। ইজি চেয়ারে গা এলিয়ে দিলেন তিনি। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। কি করতে পারে সে? কি বা করার আছে তার? গ্রামোফোনের সেই গান দীর্ঘস্থায়ী হল না। মিনিট 10 পরেই ক্যাসেট প্লেয়ার বন্ধ হয়ে গেল। এরপর স্নিগ্ধা বেশ কিছু চেষ্টা করল, কিন্তু এইবার আর কোনো কিছুতেই কাজ হচ্ছে না। স্নিগ্ধা হাল ছাড়ল। এই গ্রামোফোনটা তাকে দয়া করে 10 মিনিট গান শুনিয়েছে, বারবার সে দয়া করতে প্রস্তুত নয়। আদিল গান থামতেই রুম থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধা পিছন ফিরে তাকালো, তবে কাউকে দেখল না। গানগুলো শুনে স্নিগ্ধার ধারণা এই সুর অন্য কারোর নয়, নিশ্চয়ই আরোহীর এই সুর। যত জানছে কৌতূহল যেন তার আরো বেড়েই যাচ্ছে। সব কয়টি ডায়েরি পড়ল সে। ডায়েরি পড়ে এতটুকু সে ঠিকই বুঝেছে যে আরোহী ফাহাদকে এক সমুদ্র ভালোবাসলেও শেষ সময়টুকু তার চেয়েও বেশি ঘৃণা করে গেছে। স্নিগ্ধা চুপটি করে ছাদে কিছুক্ষণ বসে রইল। আজ সে কারোর সাথেই কথা বলল না। এই ডায়েরি যদি আদিল পড়ে থাকে তাহলে ফাহাদের প্রতি তার হিংস্র হয়ে ওঠা খুব অস্বাভাবিক কিছু নয়। কারণ কাছের মানুষকে কষ্ট কেউই সহ্য করতে পারে না। কিন্তু সবটা তাকেই কেন জানালো প্রকৃতি? এই সত্যটা কেন আদিল জানতে পারল না? ফাহাদের সত্যি কি করে সামনে আনবে সে? কেউ কি তাকে বিশ্বাস করবে? ফাহাদের সেদিনের সেই চোখ মিথ্যে বলতে পারে না। আচ্ছা, সে যদি আদিলকে সবটা বলে আদিল বিশ্বাস করবে? ভাবনার অতল সাগরে ডুবে যাচ্ছে সে। আজ সারাদিন স্নিগ্ধা একবারের জন্যেও আদিলের দেখা পায়নি। তার রাগ স্থির আছে, কিন্তু মন মানছে না। একটিবারও দেখা পেল না লোকটার। রাত কম হয়নি। বেশ রাত হয়েছে, ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই করছে। স্নিগ্ধা চুপ করে রুমে বসে আছে। কিন্তু এখন তার বেশ অসহ্য লাগছে। স্নিগ্ধা রুম থেকে বেরিয়ে এলো। বের হতেই জিমকে দেখে এগিয়ে এলো সে। প্রথমে ইতস্তত করল সে। পরে একটা ঢোক গিলে বলল, কোথায় সে? এ কথার মানে জিম বুঝেছে ঠিকই, কিন্তু তবুও না বোঝার ভান করে বলল, কার কথা বলছেন? বলেই আশেপাশে তাকালো। স্নিগ্ধা ভ্রু কুঁচকে তাকালো। জিমের না বোঝার ভান সে ঠিকই বুঝতে পেরেছে। স্নিগ্ধা সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, আবরার ফাইয়াজ। জিম ঠোঁট প্রশস্ত করে একটু হাসল, তারপর অভ্রর রুমের দিকে হাত দিয়ে ইশারা করতেই স্নিগ্ধা আর এক মুহূর্ত বিলম্ব না করে এগিয়ে গেল। আদিল বাড়িতেই আছে, অথচ সে জানেই না তার সঙ্গে কি লোকটা রাগ দেখাচ্ছে। স্নিগ্ধা অভ্রর রুমে এসে দাঁড়ালো। রুমে এক পলক চোখ বুলিয়ে তার রাগটা হালকা হলো। দুজনে কত আরাম করে ঘুমিয়ে আছে। অভ্র আদিলের একদম বুকের মাঝে মুখ লুকিয়ে এক হাতে আদিলকে জড়িয়ে আছে। আদিল ও দুহাতে আগলে ধরেছে ছোট্ট দেহটিকে। স্নিগ্ধা অবাক হয়ে তাকিয়ে রইল কয়েক পলক। হাসপাতালে স্নিগ্ধা স্তব্ধ হয়ে বসে আছে। তার সবচেয়ে বড় ভুল ছিল বিষয়গুলোকে খুব সহজভাবে নেওয়া। সে কল্পনাও করতে পারেনি সবকিছু কতটা জটিল। হাসপাতালের বেডে শুয়ে আছে ফাহাদ। কিছুক্ষণ আগে তার অস্ত্রোপচারের কাজ সম্পন্ন হয়েছে। ডান পায়ের বুলেটটি অপারেশনের মাধ্যমে বের করে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগে অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে বললেন যে চিন্তার কোনো কারণ নেই। অস্ত্রোপচারের কাজ সফল হয়েছে, কোনো ঝুঁকি নেই। এবার কিছুটা সময় পিছিয়ে যেতে হবে। ঘটনার আবির্ভাব কিভাবে হয়েছে? নিতান্ত প্রয়োজনেই স্নিগ্ধা ব্যাকুল হয়ে ফাহাদের সঙ্গে দেখা করতে চায়। ফাহাদের ফোন নাম্বার পাওয়া গেলেও কোনোভাবেই সে ফোন তুলছে না। বারবার চেষ্টা করেছে, কিন্তু সম্ভব হয়নি। স্নিগ্ধা খবর খুব কম দেখে বললেই চলে। কিন্তু সেদিন কিচেনে যাওয়ার সময় খবরের কিছু কথা তার কানে আসে। পুরোটা সে বুঝতে পারে না, তবে পুরোটা জানার কৌতূহল বাড়ল তার।
এই বাড়িতে অভ্র ছাড়া আর কাউকে কখনো সে টিভি দেখতে দেখেনি। তাই হঠাৎ আজ টিভিতে নিউজ চলছে শুনতে পেয়ে আগ্রহ নিয়ে সে ড্রয়িং রুমে আসলো। ড্রয়িং রুমটা বিশাল। আদিল সোফায় আরাম করে বসেছে। একটা হাত সোফার হ্যান্ডেলে ছড়িয়ে দিয়ে অন্য হাতে কফির মগ ধরে আছে। আর ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি নিয়ে তাকিয়ে আছে টিভির দিকে। স্নিগ্ধা কোনো শব্দ করল না। কৌতূহলী হয় টেলিভিশনের হেডলাইন পড়তে গিয়ে তার বিস্ময়ের সীমা রইল না। হেডলাইন পড়ে নিশ্চিত না হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে খবরটাও সে শুনল। সম্পূর্ণ ঘটনা না জানলেও সে যতটুকু বুঝেছে সেখানে এইটাই স্পষ্ট যে ফাহাদকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। বেশ বড় কোনো কারণ বলেই মনে হচ্ছে, কিন্তু কারণটা কি সেটা স্নিগ্ধা বুঝতে পারছে না। আদিলের দৃষ্টি এতক্ষণ টিভির দিকে আটকে থাকলেও কি ভেবে সে ঘাড় ঘুরিয়ে তাকালো। স্নিগ্ধাকে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়ালো। রিমোট হাতে নিয়ে টিভি বন্ধ করতেই স্নিগ্ধা মুখ খুলল, তারপর শান্ত গলায় প্রশ্ন করল, ফাহাদ রেজওয়ানকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে কেন? আদিল ভ্রু কুঁচকে স্নিগ্ধার দিকে তাকালো। ফাহাদকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে এই খবরে স্নিগ্ধা এত চিন্তিত কেন? আদিলের সরু কণ্ঠে বলল, যত কৌশলেই কেউ চুরি করুক না কেন, তাকে তো একটা না একটা সময় ঠিক কি ধরা পড়তে হয়। ফাহাদেরও সেই সময় হয়ে এসেছে। স্নিগ্ধা তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, মানে কি বলতে চাইছেন আপনি? আদিলের কপালে একটা ভাঁজ পড়েছে। চোখের দৃষ্টি তীক্ষ্ণ হতেই সে থমথমে গলায় প্রশ্ন করল, আমি বুঝতে পারছি না। যবে থেকে ওই ফাহাদ তোমাকে কিডন্যাপ করেছে তারপর থেকেই ফাহাদকে নিয়ে তোমার একটু বেশি কৌতূহল। তোমার এই অবস্থা যে করেছে তাকে নিয়ে তোমার কিসের এত কনসার্ন? বেশ জোর গলায় কথা শেষ করল আদিল। তার চোখে মুখে স্পষ্ট রাগ। চোয়াল শক্ত করে সে রাগ সামলাচ্ছে। স্নিগ্ধা যেন আদিলের এই আচরণে কিছুটা ক্ষিপ্ত হল। কঠিন গলায় বলল, আমার কনসার্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। আর আপনাকে দেখে তো মনে হচ্ছে লোকটা বিপদে পড়ায় আপনি বেশ খুশি হয়েছেন। আদিল হঠাৎ রেগে গিয়ে বলল, অবশ্যই খুশি হয়েছি। এটা ওর সাথে আরো আগে হওয়া উচিত ছিল। আমি তো এটাই ভেবে পাই না তুমি কেন ওর পক্ষ নিয়ে কথা বলছো। কি বলেছে তোমাকে ও? নিশ্চয়ই বানিয়ে বানিয়ে কথা বলেছে। সেই সব বর্ণনা শুনে তুমি ওকে বিশ্বাস করেছো। বলতে বলতে হাত দিয়ে কপালের সামনের চুলগুলো পিছনে সরিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো আদিল। স্নিগ্ধার অবাক লাগছে আদিলকে দেখে, অকারণেই লোকটা কিভাবে রেগে যাচ্ছে। স্নিগ্ধা শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন বিশ্বাস করব না? এতদিনে আপনি তো আমাকে কিছুই বলেননি। তাই আমি যা জেনেছি সেসব কি বিশ্বাস করব না? আদিল অবাক হয়ে বলল, তাই বলে তুমি যার তার কথায় বিশ্বাস করবে? স্নিগ্ধা উপহাস করে ঠোঁটটা একটু প্রসারিত করল, তারপর বলল, আমি তো জানি আপনি নিজেও দেশে ছিলেন না যখন এই সবটা হয়েছে। আপনি নিজেও কি অন্যের কথা বিশ্বাস করে বসেন আছেন না? আদিল স্নিগ্ধার কাছে এগিয়ে এসে বলল, দিদির ডায়েরি পড়ার পরও তুমি ফাহাদকে কি করে বিশ্বাস করছো? কি করে পারছো? স্নিগ্ধা আদিলের চোখের দিকে তাকিয়ে বলল, শুধু একজনের ডায়েরি পড়ে বিচার করে নিলেন লোকটা কেমন? আপনার বোন মানুষ চিনতে সত্যি এতটা ভুল করতে পারে বলে আপনার বিশ্বাস হয়? বরং আপনি এটা বলছেন না কেন আপনি আপনার বাবার কথাটাকেই সত্যিই ভেবে বসে আছেন? আদিল স্নিগ্ধার চোখের ভাষা পড়ার চেষ্টা করছে কিন্তু পারছে না, এই চোখ হঠাৎ অচেনা হয়ে উঠেছে। আদিল নিচের ঠোঁট ভিজিয়ে বলল, কি বলতে চাচ্ছ তুমি? আমি আমার বাবাকে বিশ্বাস করব না? বিশ্বাস করতে কে বারণ করেছে? তবে অন্ধ বিশ্বাস করারই বা কি প্রয়োজন? ফাহাদকে তো ওনার কোনো কালেই পছন্দ ছিল না। বিয়ের পর নাকি জেল হাজতে পাঠানোর সকল ব্যবস্থাও তিনি করেছিলেন ফাহাদের জন্যে। পদে পদে হেনস্তাও করেছিলেন প্রচুর। বলেই স্নিগ্ধার আদিলের চোখ মুখ দেখল। কপাল কুঁচকে সে তাকিয়ে আছে। স্নিগ্ধা আদিলের চেহারা দেখে বলল, কি ব্যাপার, কি ভাবছেন আপনি? এইটাই কি ভাবছেন যে আপনার বোন ডায়েরিতে কিছু লেখেনি কেন? তাই না? আপনি কি খেয়াল করেছেন ডায়েরির পাতায় একটা বছর মিসিং? প্রতি সপ্তাহে যে মেয়ে এক পৃষ্ঠা হলেও লিখেছে সে হঠাৎ এক বছর কিছুই লিখেনি কেন? আদিল স্নিগ্ধার হাত শক্ত করে ধরে একদম নিজের কাছে টেনে নিয়ে স্নিগ্ধার চোখের দিকে তাকিয়ে বলল, কি বলতে চাচ্ছ তুমি? স্নিগ্ধা এবার আর নিজেকে ছাড়াবার চেষ্টা করল না। আদিলের চোখে চোখ রেখে বলল, সে লিখেছে ঠিকই, কিন্তু সেই লেখা কেউ না কেউ তো সরিয়ে দিয়েছে।
লেখাগুলো হয়তো আপনার মনে সন্দেহের সুযোগ করে দিত, সেই কারণেই সরিয়ে দিয়েছে। নয়তো এমন অন্ধ বিশ্বাস পাওয়া যাবে না। আদিল স্নিগ্ধার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছে স্নিগ্ধার এই কথাগুলোর পিছনে যথেষ্ট প্রমাণ স্নিগ্ধা পেয়েছে। আদিল চোয়াল শক্ত করে স্নিগ্ধার হাত ছেড়ে দাঁড়ালো। তপ্ত নিঃশ্বাস ফেলে এদিক সেদিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, যে আমার বোনকে ছেড়ে দিয়েছে শুধু ক্ষমতা পাবার আশায়, যার কাছে মানুষ মারাটা একটা পশু মারার সমান, তার কথায় এত বিশ্বাস তোমার? কই, আমাকে তো মারেনি। আমাকে মেরে ফেলাটা তো তার কাছে কোনো ব্যাপার ছিল না। তবে ছেড়ে দিল কেন বলুন তো? আর মানুষ রূপের পশুদের যদি মেরাই থাকে তবে তো বেশ করেছে। আর ক্ষমতার কথা বলছেন, ক্ষমতা তো আপনাদেরও কম নেই। তাহলে তো আপনাদের ক্ষমতার দিকেই প্রথম হাত বাড়ানোর কথা, তাই না? বলেই স্নিগ্ধা ব্যথাতুর দৃষ্টিতে তাকালো, তারপর বলল, বাকিটা আপনার বিষয়। আপনি অন্যের কথায় বিশ্বাস করবেন নাকি নিজে যাচাই করে দেখবেন। বলেই স্নিগ্ধা রুম থেকে বেরিয়ে এলো। আদিল মূর্তির মতন দাঁড়িয়ে রইল। এমনটা সে সত্যি ভাবেনি। তার বাবা তাকে মিথ্যে বলবে। আর এত কনফিডেন্স নিয়ে স্নিগ্ধা কথাগুলো বলছে কি করে? হঠাৎ এমন করে স্পৃহাকে দেখতে ছেলে পক্ষের লোক আসবে আয়েশা খাতুন বুঝতে পারেননি। স্পৃহার বাবার বন্ধু আসিফ সাহেবের বড় ছেলে জন্যে স্পৃহাকে তারা চায়। কয়েক মাস ধরেই প্রস্তাব পাঠিয়েছেন। কোনো জবাব না পেয়ে যে আজ হুট করে চলে আসবেন সেটা তিনি বুঝতে পারেননি। হুট করে এসে বেশ বিপাকে ফেলেছে তাদের। এত ঝামেলা একা সামলাতে না পেরে স্নিগ্ধাকে ফোন করে ডাকতেই হলো তার। সেই কারণেই স্নিগ্ধা মায়ের ফোন পেয়ে তৈরি হয়েছে। অভ্রকেও তৈরি করেছে। অভ্র এমনই এত কিউট দেখতে, তার উপর আবার শার্ট প্যান্ট আর জুতোয় কি যে মিষ্টি লাগছে দেখতে। জুতো পরার পর থেকেই বিছানায় উঠে লাফ দিচ্ছে সে। লাফ দিতে দিতে বিছানায় পড়ে যাচ্ছে আর তখন হেসে লুটোপুটি খাচ্ছে। স্নিগ্ধা শাড়ির আঁচলে সেফটিপিন লাগিয়ে নিজের পার্স হাতে নিল, তারপর অভ্রকে কোলে করে বিছানায় থেকে নামিয়ে দিয়ে বলল, অনেক লাফালাফি করেছো। এবার চলো আমরা যাই। অভ্র চোখ পিটপিট করে বলল, কোথায় যাব? স্নিগ্ধা মজার ছলে বলল, তোমার খালামনির বরকে দেখতে। কথাটা শুনেই অভ্র একটা লাফ দিল। তার খুশি আর রাখে কে? স্নিগ্ধা উঠে দাঁড়াতেই জিমকে দেখতে পেয়ে ডাকলো, তারপর বলল, আজ আমাকে একবার বাড়িতে যেতে হবে। জিমের চোখে মুখে চিন্তার ছাপ ফুটে আছে। স্নিগ্ধার কথা শুনে সে শান্ত স্বরে বলল, আজ যাওয়াটা কি খুব জরুরি? হ্যাঁ, আজই যেতে হবে। বলেই স্নিগ্ধা জিমের দিকে তাকালো। কাল রাত থেকে আদিল বাড়ি ফেরেনি। ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না। সেই জন্যেই জিমের চোখমুখের এই দশা। স্নিগ্ধার যে চিন্তা কম হচ্ছে সেটা না, তবে সে প্রকাশ করছে না। কাল রাতে আদিল অনেকক্ষণ রুমে নিজের বাবার সাথে কথা বলেছে। হয়তো সেই কারণেই আর ভাবতে পারছে না সে। তবে স্নিগ্ধার ধারণা আদিল ফাহাদের সঙ্গে দেখা করতে গিয়েছে। তার মন বলছে। জিমের অবস্থা দেখে স্নিগ্ধা বলল, ফাহাদকে তো পুলিশ ধরেই ফেলেছে, তাহলে এখনো কিসের ভয়? নাকি আপনার বসের পারমিশন লাগবে? অভ্র ঠোঁট উল্টে বলল, চলো না যাই, আমাদের যেতে দাও, তাহলে তোমাকেও আমি খালামনির বরটা দেখাবো। অভ্রর কথায় স্নিগ্ধা হাসল। কিন্তু জিম ভ্রু কুঁচকে বলল, কার বর? স্নিগ্ধা জিমের দিকে তাকিয়ে বলল, স্পৃহার কথা বলছে। স্পৃহাকে আজ দেখতে এসেছে। সেই জন্যেই আমরা যাচ্ছি। জিম কিছুটা অবাক হলো, কিন্তু চেহারায় সেটা বেশি প্রকাশ করল না। ওহ, বলে থেমে গিয়ে বলল, ঠিক আছে চলুন আপনাদের পৌঁছে দিয়ে আসি। তারপর বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই মুদি দোকান থেকে খবর তার কানে ভেসে আসে। পালানোর চেষ্টা করতে গিয়ে গুলিবিদ্ধ ফাহাদ রেজওয়ানকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এইটুকু শুনেই থমকে দাঁড়িয়েছিল স্নিগ্ধা। আর বাড়ির ভিতরে পা ফেলেনি সে। জিম অভ্রকে কোলে করে বাড়ির ভিতরে চলে যাওয়ায় পালানোর সুযোগ পেয়েছিল স্নিগ্ধা। কোনো কিছু না ভেবেই রিকশায় উঠে পড়ল সে। তারপর এখন ঢাকা মেডিকেলে বসে আছে। স্নিগ্ধা বেশ কিছুক্ষণ বসে থেকে অপেক্ষা করল। ফাহাদের সঙ্গে একবার দেখা করতে চাইল। পুলিশ অফিসার রাজি হলেন না। আজকে কারোর সঙ্গেই দেখা করতে দেওয়া হবে না। ফাহাদের কেবিন মানে ৯ নাম্বার বেডকে ঘিরেই সবার সব কৌতূহল। দেখা করতে দেওয়া হবে না জেনেও কেন জানি স্নিগ্ধা বসে আছে। এই সবের ঝামেলার মাঝে স্নিগ্ধা একা একজন মেয়ে। তার কথা বা তার এই দেখা করবার ইচ্ছেটুকু কেউ বিশেষ গুরুত্ব দিল না। খুব জোর খাটিয়ে সে কিছু বলতেও পারছে না।
একপাশে নীরবে দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ। স্নিগ্ধা দেখতে পেল দূর থেকে কে যেন হেঁটে আসছে এইদিকে। মুখটা স্পষ্ট নয়, তবে অবয়ব বোঝা যাচ্ছে। খুব স্মার্ট কোনো মেয়ে এই দিকে এগিয়ে আসছে, সেটা তার পোশাক দেখে ধারণা করে নিয়েছে স্নিগ্ধা। মেয়েটি কেবিনে ঢুকার চেষ্টা করতেই নার্স তাকে থামিয়ে দিল। পরক্ষণেই মেয়েটি অগ্নিকণ্ঠে নার্সের উপর চেঁচিয়ে উঠল। এতে পরিবেশ আরো হযবরল হয়ে গেল। ডাক্তার আর পুলিশ অফিসার এগিয়ে এলেন। তর্কাতর্কি শুরু হলো। এমন গরমেলে পরিস্থিতির মুখোমুখি এর কখনো হয়নি স্নিগ্ধা। তাও সে চুপ করে এক পাশে দাঁড়িয়ে রইল। কিছু কিছু অস্পষ্ট কথাবার্তা ভেসে আসছিল। এর মাঝেই একটি নাম শুনে বেশ চমকালো স্নিগ্ধা। সুনেয়রা রেজওয়ান। নামটা শোনা মাত্রই স্নিগ্ধা কৌতূহলী হয়ে তাকালো। এই মেয়েটি কি তাহলে সুনেয়রা? সুনেয়রা রেজওয়ান মানে তো ফাহাদের স্ত্রী। তাহলে কি এই সেই যার সাথে আদিল দেখা করতে গিয়েছিল? মনে মনে কিছুক্ষণ ভাবল স্নিগ্ধা। এইদিকে গন্ডগোল আরো বাড়ল। বোঝাই যাচ্ছে আজ আর কাউকে ফাহাদের সঙ্গে দেখা করতে দিবে না তারা। তাই স্নিগ্ধার এইখানে অপেক্ষা করার সম্পূর্ণ বৃথা। সে আর রইল না। মেডিকেল থেকে বেরিয়ে গেল। একবার হাতের ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারল দুপুর ঘনিয়ে এসেছে। তাই তাড়াতাড়ি একটি ট্যাক্সিতে উঠে পড়ল সে। গাড়িতে বসে ফোনটা একবার হাতে নিয়েও আবার রেখে দিল সে। আদিলকে ফোন দিতে ইচ্ছে করছিল তার। কিন্তু কেন জানি সে ইচ্ছেটাকে প্রশ্রয় দিল না। স্নিগ্ধা জানে তার এই রাগটা সম্পূর্ণ অযুক্তিত, তবুও তার রাগ লাগছে। একটা মানুষ কেনই বা এত নির্বোধ হবে? একটিবার বুঝি ফোন করে জানানো যাচ্ছে না? তার জন্যেও যে কেউ চিন্তা করবে এই কথা তার মনে হলো না। বিষণ্ণ চেহারা নিয়ে স্নিগ্ধা জানালার বাইরে তাকিয়ে আছে। গাড়ি চলছে তার গতিতে। জিম দূর থেকে ড্রয়িং রুমে বসে থাকা ছেলেটির দিকে তাকিয়ে আছে। কোনো কারণ ছাড়াই ছেলেটিকে তার ভীষণ অসহ্যকর লাগছে। অকারণে কারোর প্রতি তার এত মেজাজ খারাপ তার এর আগে হয়নি। ছেলেটা দেখতে ভালো। হাস্যোজ্জ্বল চেহারা, সকলের সঙ্গে সুন্দর ব্যবহার করছে, কিন্তু তবুও জিমের তাকে পছন্দ হচ্ছে না। বিরক্তিবশত সে বারান্দায় বসে আছে। তাকে ফরিদা ড্রয়িং রুমে বসতে বলেছিল, সে ইচ্ছে করেই ভিতরে যায়নি। থমথমে মুখ নিয়ে অনেকক্ষণ হলো বসে আছে। এই বাড়ির প্রতিটা মানুষ বেশ ব্যস্ত। বাতাসে খাবারের সুবাস ভাসছে। রান্নাঘর থেকে মহিলাদের কণ্ঠ শোনা যাচ্ছে। জিম বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। সেই বিরক্তি ভরা মেজাজ নিয়ে সে ভিতরে এলো। তাকে দেখে ছেলেটি কথা বলার জন্যে সৌজন্য দেখলেও জিম সেই সব অগ্রাহ্য করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। কাজটি সে সম্পূর্ণ নিজ ইচ্ছেতেই করেছে। দোতলায় উঠে সে স্পৃহার ঘরের সামনে এসে দাঁড়ালো। পর্দার কারণে ভিতরে কিছু দেখা যাচ্ছে না। জিম চুপ করে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। সে এখানে কেন এসেছে? আর স্পৃহার ঘরের সামনেই বা কেন দাঁড়িয়ে আছে? সে জানে না। নিজেকে এই প্রশ্ন করে বেশ বিভ্রান্ত হয়ে গেল সে। জিম মিনিট 10 রুমের সামনে পায়চারি করল। হয়তো স্পৃহা বের হয়ে তাকে দেখবে। কিন্তু স্পৃহা বের হলো না। এতে মেজাজ আর মন দুটোই পৃথক আবেগে সোচ্চার হয়ে উঠল। মনটা একটু খারাপ, কিন্তু মেজাজ গরম। অগ্নি মেজাজে রুমের সামনে থেকে চলে যাওয়ার আগেই কে যেন তার হাত ধরে টেনে রুমের ভিতরে নিয়ে গেল। ভিতরে এসে জিম হতবাক হয়ে তাকালো। স্পৃহা তাকে ভিতরে এনে দরজা বন্ধ করতেই বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল সে। চোখ বড় বড় করে বলল, কি করছো কি? দরজা বন্ধ করলে কেন? স্পৃহা দরজা বন্ধ করে তীক্ষ্ণ চোখে পিছনে তাকালো। তারপর রাগী গলায় বলল, আমার আপনার সঙ্গে কথা আছে তাই দরজা বন্ধ করেছি। জিমের চোখে মুখে এখনো বিস্ময় নিয়ে বলল, কথা থাকতেই পারে, কিন্তু তার জন্যে দরজা বন্ধ করতে হবে? স্পৃহা এবার ভ্রু কুঁচকে ফেলল, তারপর বলল, আশ্চর্য। দরজা বন্ধ করেছি তো কি হয়েছে? আপনি এমন একটা ভাব করছেন যেন আমি আপনার সতীত্ব হরণ করতে আপনাকে রুমে নিয়ে এসেছি। স্পৃহার এমন কথায় নিজেকে শান্ত করল। হঠাৎ স্পৃহার এমন কাজে সে বিচলিত হয়ে উঠেছিল। তারপর হালকা গলা ছাড়িয়ে বলল, শুনলাম তোমার নাকি বিয়ে। স্পৃহা চোখ তীক্ষ্ণ করে আরো দুকদম এগিয়ে এসে বলল, ও আচ্ছা। আপনি জানেন তাহলে? দিন দুনিয়ার খবর তাহলে আছে আপনার কাছে? স্পৃহার কথায় কেমন একটা রাগ ফুটে উঠেছে। জিম অন্যদিকে তাকিয়ে বলল, হুম, আছে। তা বর পছন্দ হয়েছে? স্পৃহা আরো এগিয়ে এসে বলল, পছন্দ হবে না কেন?
খুব পছন্দ হয়েছে। জিমের কপালে একটা ভাঁজ পড়ল, সে কি বলবে বুঝতে পারছে না। মাথা নেড়ে বলল, ভালো। স্পৃহা এতক্ষণ নিজের রাগ দমিয়ে রেখেছিল, কিন্তু জিমের এই উত্তরে তার রাগ আরো তুমুল হলো। স্পৃহা চোয়াল শক্ত করে এগিয়ে এসে জিমের কলার চেপে একদম নিজের কাছে নিয়ে এলো। হঠাৎ দুজনেই দুজনের মুখোমুখি। ব্যালেন্স করতে গিয়ে জিম একটু ঝুঁকে দাঁড়ালো। স্পৃহার চোখে চোখ পড়তেই কেন জানি হৃদয়ে এক কম্পন শুরু হলো তার। স্পৃহার দৃষ্টি তখন তীক্ষ্ণ। দাঁতে দাঁত চিপে সে বলল, ভালো। এইসব বলতে এইখানে এসেছেন? কেন এসেছেন আপনি? আমার বিয়ে যদি আপনি না ভেঙেছেন না, আপনাকে আমি বদনাম করে ছাড়ব বলে রাখলাম। প্রথম দুটি বাক্য শুনে মনে একটু বসন্তের বাতাস বসলেও শেষ বাক্যটি গ্রীষ্মের কাঠ ফাটা রোদ্দুরের মতন তির্যক ভাবে তার মাথায় বিঁধল। তাকে বদনাম করবে মানে? কি ধরনের কথা এইসব? জিম চোখ বড় বড় করে তাকালো, তারপর বলল, বদনাম করবে মানে কি? স্পৃহা একটা ভ্রু তুলে বলল, বদনাম মানে বুঝতে পারছেন না? এই আমি আপনি এক ঘরে দরজা বন্ধ করে আছি, এটাই কি কম না আপনাকে বদনাম করার জন্যে? জিম নিজের কলার থেকে স্পৃহার হাত সরানোর চেষ্টা করে বলল, পাগল হয়ে গেছো তুমি? আবোল তাবোল বকছো? আচ্ছা, তাহলে কি করব? এই বিয়েটা করে নিব? জিমের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল স্পৃহা। জিম ইচ্ছে করেই প্রশ্নটা একটু তাচ্ছিলের সঙ্গে বলল, করে নাও। স্পৃহা চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চিপে জিমের কলার আরো শক্ত করে চেপে ধরে বলল, আচ্ছা তাই। আর আপনি? আপনি কি করবেন? আমার বিয়েতে এসে খাসির রেজালা খাবেন, আর আমার বাচ্চা কাচ্চার মামা হবেন। জিম একটু হাসল, মুচকি একটু হাসি, ক্ষুদ্র আয়তন হওয়া সত্ত্বেও সেই হাসি যেন স্পৃহার বুকে এক ঝড় তুলল। মুহূর্তের জন্যে থমকে তাকালো সে। স্পৃহার কোমরের দুপাশে হাত দিয়ে আগলে ধরতেই জিমের কলার থেকে স্পৃহার হাতের বাঁধন সহজ হলো। চেষ্টা করেও জিমের চোখের থেকে দৃষ্টি সরিয়ে আনতে পারছে না সে। স্পৃহা একটা ঢোক গিলে তাকাতেই জিম বলল, মামা হওয়াতে আমার কোনো ইন্টারেস্ট নেই। তুমি রাজি থাকলে বাবা হতেই পারি। স্পৃহা হতবাক হয়ে তাকালো। ব্রুকুচকে চোখ দুটো খুলে আসার উপক্রম হয়েছে তার। স্পৃহা ফট করে জিমের কলার থেকে হাত সরিয়ে নিয়ে বলল, আপনি এত নির্লজ্জ সেটা তো জানা ছিল না। জিম একটা ভ্রু তুলে বলল, আমি নির্লজ্জ আর তুমি খুব লজ্জাবতী। স্পৃহা কঠিন চোখে তাকিয়ে বলল, একদম বেশি কথা বলবেন না। শেষের নাটুকু বলার আগেই স্পৃহা দরজায় টোকার শব্দে কেঁপে উঠল। ছিটকে জিমের থেকে দূরে সরে যেতে চেয়েও সরতে পারল না সে। জিমের দুই হাতের বাঁধনে সে আবদ্ধ। স্পৃহা চোখ বড় বড় জিমের দিকে তাকিয়ে বলল, ছাড়ুন বলছি। বলতে বলতেই ওপাশ থেকে স্নিগ্ধা ডেকে বলল, এই দরজা খুল। স্পৃহা একটা ঢোক গিলতেই জিম বলল, আমার নামে নাকি বদনাম ছড়াবে? এখন ভয় পাচ্ছ কেন? তোমার সঙ্গে বদনাম হতে তো আমার কোনো ভয় নেই। বলেই জিম ঠোঁট একটু প্রশস্ত করল। স্পৃহা দাঁতে দাঁত চিপে বলল, আপনাকে আমি পরে দেখে নিব। আপনার এই হাসি আমি ঠিক বের করব। জিম স্পৃহাকে জ্বালাতন করে ভালোই মজা পাচ্ছে। দরজায় আরো কয়েকবার টোকা পড়ল। এইবার হাঁক দিলেন আয়েশা খাতুন। গলা উঁচিয়ে বললেন, কি রে, জলদি দরজা খুল। আয়েশা খাতুনের কণ্ঠ শুনে জিম ফট করে হাতের বাঁধন খুলে দূরে সরে এলো। আয়েশা খাতুনকে সে বরাবরই ভয় পেয়ে এসেছে। জিমের চোখ মুখের অবস্থা নাজেহাল। এমন কিছু সে আশা করেনি, সেটা তাকে দেখেই আন্দাজ করা যায়। এমন পরিস্থিতিতেও স্পৃহা ঠোঁট চেপে হাসল, তারপর বলল, কি ব্যাপার? আপনার না আমার সঙ্গে বদনাম হতে ভয় নেই? তাহলে ঘামছেন কেন এত? আয়েশা খাতুন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন। নিজের মেয়েকে এইভাবে একটা ছেলের সঙ্গে দরজা বন্ধ অবস্থায় দেখে তিনি বলার ভাষা হারিয়ে ফেলেছেন। রাগের মাত্রা বেড়ে গেলে তখন তিনি কি করবেন বুঝে উঠতে পারেন না। এই মুহূর্তে তার রাগ হচ্ছে। স্নিগ্ধার রুমের এক পাশে চেয়ারে বসে আছে। এক হাতে কপালের আগ্রহভাগ ধরে আছে। মায়ের রাগ তার জানা আছে। কিভাবে এখন বিষয়টা সামাল দিবে সে সেটাই বুঝতে পারছে না। জিমা স্পৃহার ব্যাপারটা সে হালকা আঁচ করতে পারলেও পুরোটা ধরতে পারেনি। তাই বিষয়টা তার কাছেও অবাক করার মতনই। রুমের দুই প্রান্তে স্পৃহা জিম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। দুজনে এমন ভাব করছে যেন এক অপরকে চিনি না।
অভ্র অবাক হয়ে সবাইকে দেখছে, বিষয়টা তার কাছে খুবই মজা লাগছে। ব্যাপারটা একটা খেলার মতন লাগছে তার কাছে। কিন্তু সবাই এত চুপ কেন, বিষয়টা সে ঠিক ধরতে পারছে না, তবুও তার ভালোই লাগছে। তার মনে হচ্ছে একে একে সবাইকে নানু বকা দিবে। শুধু তাকে দেওয়া হবে না। আয়েশা খাতুন নীরবতা ভাঙলেন, কঠিন গলায় জিজ্ঞেস করলেন, কি করছিলে তোমরা দুজনেই এইখানে? মায়ের কঠিন কণ্ঠে স্নিগ্ধা মাথা তুলে তাকালো। ঘর একদম নিস্তব্ধ হয়ে আছে। জিম স্পৃহা কেউই কোনো কথা বলছে না, তবে অভ্র চোখে কৌতূহল। ওদের চুপ থাকতে দেখেন আয়েশা খাতুন আরো রেগে গেলেন। আয়েশা খাতুন দ্বিগুণ রাগী স্বরে বললেন, কথা বলছো না কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাদের? এখানে মুখ বন্ধ করে থাকার জন্য তো তোমাদের আনা হয়নি। স্নিগ্ধা এবার চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার মায়ের রাগ ক্রমশ বেড়েই চলেছে, সেটা সে ঠিক টের পাচ্ছে। চিন্তিত হয় নিজের ঠোঁট কামড়ে কি করবে সে ভাবছে। জিম অনেকক্ষণ চুপ ছিল, কি বলবে সেটা নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে। নিজের মেয়ের সাথে অন্য কোন ছেলেকে রুমে দেখে যেকোনো বাবা মায়ের রাগ হওয়াটা স্বাভাবিক। আয়েশা খাতুনের এই রাগ সম্পূর্ণ যৌক্তিক। এরকম অপ্রীতিকর অবস্থায় আয়েশা খাতুনের সামনে তাকে পড়তে হবে সেটা সে কল্পনাও করেনি। যার ফলে সে অপ্রস্তুত হওয়ার পাশাপাশি নার্ভাস হয়ে গেছে। এ পরিস্থিতিতে তার ঠিক কি বলা উচিত সে সেটা খুঁজে পাচ্ছে না। স্পৃহা নির্বিকার ভঙ্গিতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। স্পৃহার জন্য তার খারাপ লাগছে। আয়েশা খাতুন রাগ সামলাতে না পেরে উঠে দাঁড়ালেন, তারপর বললেন, আচ্ছা, কিছু বলবে না তাই তো? মুখে তালা মেরে রেখেছে দুজনেই। ঠিক আছে, এরপর আমিও আর তোমাদের কোনো কথা শুনব না। বলতে বলতে একবার স্পৃহার দিকে তাকালেন, তারপর গলা কঠিন করে বললেন, যে ছেলেটি তোমাকে দেখতে এসেছে সেই ছেলের সাথেই আমি তোমার বিয়ে ফাইনাল করব। তোমার আর কোন কথাই আমি শুনব না। এই আমার শেষ কথা। জিম অবাক হয়ে তাকালো, হঠাৎ আয়েশা খাতুন এমন কথা বলে বসবে সেটা ভাবেনি। আয়েশা খাতুনের কথায় সম্পূর্ণ আপত্তি জানিয়ে কিছু বলার আগেই স্পৃহা মাথা তুলল। নিজের মায়ের দিকে এক পলক তাকালো, তারপর বলল, আমি কখনোই ওই ছেলেকে বিয়ে করব না। আয়েশা খাতুন আরো ক্ষিপ্ত কণ্ঠে বলল, আবার আমার মুখে মুখে কথা বলছো, নির্লজ্জ মেয়ে। তোমার বাবাকে আমি এসব কথা কিভাবে বলবো? জিম ভেবে পাচ্ছে না মামের মাঝখানে তার কথা বলাটা উচিত কি উচিত না। সে চায় শান্ত মাথায় আয়েশা বেগমের সাথে কথা বলতে, যদি সেটা আজ সম্ভব না হয় তাহলে কাল। অস্থিরতা কিংবা হুড়মুড়িয়ে কোন কাজের ফলে সঠিক হয় না। তার খারাপ লাগছে মামের মনোমালিন্য দেখে। স্পৃহা তার মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, আমার পছন্দ না এই লোকটাকে, আমি তো তাকে চিনিও না। আমি করব না বিয়ে। তোমরা শত চেষ্টা করেও আমাকে বিয়ে দিতে পারবে না। যদি বিয়ে করতে হয় তাহলে ওই লোকটাকে করব। বলতে বলতে জিমের দিকে এক পলক তাকালো স্পৃহা। আয়েশা খাতুন হকচকিয়ে মেয়ের দিকে তাকালেন। এমন সরাসরি মেয়ে কথাটা বলবে তিনি ভাবতে পারেননি। স্নিগ্ধার এগিয়ে আসছিল কিছু বলার জন্য, কিন্তু এখন তার মনে হয় না আর কিছু বলা উচিত। কারণ যা বলার সেটা স্পৃহা বলেই দিয়েছে। তার মা রাগ করেছে ঠিকই, কিন্তু সে জানে স্পৃহার মতের বিরুদ্ধে কখনোই তার মা জোর করে স্পৃহার বিয়ে দিবে না। মা রাগ করবে, সেই রাগের রেশ কয়দিন চলবে। কিন্তু ঠিক আবার তার মন গলবে। জিম প্রায় 2 ঘন্টা যাবৎ নিচে সোফায় বসে আছে। তার আশেপাশে কেউ নেই। তাকে কেন যে এতক্ষণ ধরে নিচে বসিয়ে রাখা হয়েছে সে বুঝতে পারছে না। এইটা কি কোনো ধরনের শাস্তি? আগের বারের কথা তার মনে আছে। ঝাড়ু নিয়ে আবরার ফাইয়াজকে যেই মহিলা ধমক দিতে পারে, সেখানে জিমকে ঠিক কি করতে পারে সেটাই সে কল্পনা করছে। পুরো বাড়ি স্তব্ধ, এতে অবশ্য একটা সুবিধা হয়েছে। সে কথা গুছিয়ে নেওয়ার একটা সুযোগ পেয়েছে। এখন আয়েশা খাতুনের সামনে কোনো কাপাকাপি ছাড়াই সে কথা বলতে পারবে বলে তার ধারণা। স্নিগ্ধাকে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখে একটু স্বস্তি পেল জিম। যাক, স্নিগ্ধার কাছ থেকে একটু পরামর্শের আশা করা যায়। কিন্তু পরক্ষণেই মনে হলো যদি স্নিগ্ধাও রেগে থাকে। রাগ করাটা যদিও স্বাভাবিক। জিম একটু ভীত চোখে তাকালো। স্নিগ্ধা ইচ্ছে করে গম্ভীর মুখে নিচে নামল। তারপর কোনো কথা না বলে সোজা জিমের সামনের চেয়ারে বসে পড়ল। তারপর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল জিমের দিকে। জিম একটু হকচকিয়ে তাকাতেই স্নিগ্ধা হেসে ফেলল। জিম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, এই হাসির মানে নিশ্চয় সব ঠিক আছে।
স্নিগ্ধা হাত দিয়ে হাসি চেপে ধরে বলল, আমাকে এত ভয় পেতে হবে না। বাপরে, চোখ মুখের যা অবস্থা করেছেন। জিম নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে বলল, না করে উপায় আছে। 2 ঘন্টা যাবৎ এইভাবে বসে আছি। আর কত দিন এইভাবে বসে কাটাতে হবে একটু জানাবে। স্নিগ্ধা ঠোঁট চেপে বলল, যতদিন না মায়ের রাগ পড়ছে। জিম ব্যথাতুর দৃষ্টি দেখে স্নিগ্ধা বলল, কি ব্যাপার মশাই? প্রেম করেছেন আর একটু কষ্ট করবেন না, হয়? কষ্টের বিনিময়েই সুখ আসে জানেন নিশ্চয়ই। আর এইটা তো সবে শুরু, এখনো আরো কত হয়রানি আপনার কপালে আছে। জিম 2 আঙ্গুলে কাপড়ের মধ্যভাগ ধরল, তারপর বলল, স্পৃহার কি মন খারাপ? ওরে বাবা! স্পৃহার মন নিয়ে তো দেখি আপনার অনেক চিন্তা। সে ঠিকই আছে, শুধু রেগে আছে। কি করবেন বলেন, আপনার হবু বউ বুনোল আর আপনার হবু শাশুড়ি বাঘা তেঁতুল। দুটোই জুটেছে আপনার কপালে। কথাগুলো বেশ আনন্দের সঙ্গেই বলল স্নিগ্ধা। জিম নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে। কি আর করার আছে? স্নিগ্ধা হাসি থামালো। সে যে কারণে নিচে এসেছে সেটা বলাই ভালো। আর সে দুশ্চিন্তা করতে পারছে না। জিম দৃষ্টি নামাতেই স্নিগ্ধা বলল, আচ্ছা, মিস্টার আবরার ফাইয়াজের কোনো খোঁজ পেয়েছেন? জিম মাথা তুলে তাকালো, তারপর বলল, হুম, আজ দুপুরে বাড়ি ফিরেছেন, শুনেছি। জিমের কথায় স্নিগ্ধার কপাল কুঁচকে গেল। কারণ সন্ধ্যা থেকে অনেকবার সে আদিলকে কল করেছে, কিন্তু একবারও আদিল ফোন রিসিভ করেনি। শুধু তাই নয়, লোকটা একবারও তার খোঁজ পর্যন্ত করেনি। স্নিগ্ধার হার্টবিট বেড়ে গেল। কেমন অস্থির অস্থির লাগছে তার। স্নিগ্ধা দাঁড়িয়ে পড়ল। জিম ভ্রু কুঁচকে বলল, দাঁড়িয়ে পড়লে কেন? আমি বাড়িতে ফিরব। স্নিগ্ধার কথায় জিম অবাক হয়ে বলল, এত রাতে? স্নিগ্ধা মাথা নাড়ল। সে এক্ষুনি বাড়ি যাবে। আদিলের জন্যে আর চিন্তা করতে পারছে না সে। আদিল তার ফোন রিসিভ করেনি এমন কখনো হয়নি। আদিলের সঙ্গে কথা না বলা পর্যন্ত তার মনের অস্থিরতা কমবে না। জিম আর প্রশ্ন না করে বলল, ঠিক আছে, চলুন। বলেই জিম উঠে দাঁড়াতে যাবে এমন সময় স্নিগ্ধা তাকে থামিয়ে দিয়ে বলল, আপনাকে আসতে হবে না। আমি একাই যেতে পারবো। গাড়ি এসে বাড়ির সামনে থামল। স্নিগ্ধা ঘড়ির দিকে তাকালো, রাত ভালোই হয়েছে। এর আগে কখনো এত রাতে একা একা সে বাড়ির বাইরে বের হয়নি, কিন্তু আজ হয়েছে। শুধু ওই লোকটাকে একবার দেখবে বলে সেই সাহসটা করেছে। কোনো ভয় যেন আজ তাকে গ্রাস করতে পারল না। বাড়ির সামনে গাড়ি থামতেই স্নিগ্ধা নিজেই অবাক হয়ে গেল। মানুষরা নিজের অজান্তে মাঝে মাঝে এমন সব কাজ করে ফেলে যা তাকেই অবাক করে দেয়। সে অবাক হয়ে ভাবে তাকে দিয়ে সত্যিই এটা সম্ভব ছিল। স্নিগ্ধা গাড়ির ভিতরে বসে বাড়িটার দিকে একবার তাকালো। সব সময়ের মতো বাড়িটা আলোময়, কিন্তু কেমন নিস্তব্ধ হয়ে আছে। ড্রাইভারের ভাড়া মিটিয়ে এক পাশে দাঁড়ালো স্নিগ্ধা। বাড়িতে ঢোকার আগেই বিশাল এক গাড়ি বাড়ির গেট দিয়ে বের হয়ে গেল। গাড়ি করে কে বের হয়ে যাচ্ছে স্নিগ্ধা জানে না। চেহারাটা তার হতাশায় ভরে গেল। এই গাড়ি করে আদিল বেরিয়ে যায়নি তো? তাহলে কি এত রাতে এই বাড়িতে আসাটা তার বৃথা? যতদূর গাড়িটা দেখা যায় স্নিগ্ধা তাকিয়ে রইল। গাড়ি সীমানার বাইরে চলে যেতেই সে মুখ মলিন করে বাড়িতে প্রবেশ করল। সিকিউরিটি গার্ড তাকে দেখে সালাম জানিয়ে বললেন, ম্যাডাম আপনি এত রাত? স্নিগ্ধা উত্তরে কিছু বলল না। কয়েক সেকেন্ড ভেবেই সিকিউরিটি গার্ডকে প্রশ্ন করল, আচ্ছা, একটু আগে গাড়ি করে কে বেরিয়ে গেল? সিকিউরিটি গার্ড মলিন কণ্ঠে বললেন, বড় সাহেব বের হয়ে গেছেন। আপনারা এই কয়দিন ছিলেন না, বাড়িটার নকশায় বদলে গেছে। স্নিগ্ধা চুপ করে রইল। বড় সাহেব বলতে যে আনোয়ার সাহেবের কথায় বলা হয়েছে সেটা সে বুঝতে পেরেছে। কিন্তু আনোয়ার সাহেব এত রাতে গাড়ি করে কোথায় যাচ্ছেন? এত রাতে তো সে কখনো তাকে বাড়ির বাইরে যেতে দেখেনি, তাহলে আজ হঠাৎ কি এমন প্রয়োজন পড়ল তার? স্নিগ্ধা এক পলক বাইরে তাকালো, তারপর বলল, বাড়িতে কি কেউ আছে? স্নিগ্ধা চাইলে সরাসরি প্রশ্ন করতে পারত বাড়িতে আদিল রয়েছে কিনা। তবুও কেন জানি সে প্রশ্নটা ঘুরিয়ে করল। প্রশ্নটা করে সে বেশ অপ্রস্তুত হয়ে এদিক সেদিকে তাকালো। সিকিউরিটি গার্ড হেসে উঠে বললেন, থাকবো না কেন? ছোট সাহেব আছেন। স্নিগ্ধার চোখ পুলকিত হয়ে গেল, যদিও সে তা প্রকাশ করল না। ও আচ্ছা বলেই বাড়ির ভিতরে প্রবেশ করল। বাড়িতে পা রেখেই সে বুঝেছে এই বাড়ির নকশা বদলে গেছে। সিকিউরিটি গার্ড মিথ্যে বলেনি। চারিদিকে কোনো গার্ডকে দেখা যাচ্ছে না। কিচেনে কোনো সেফ নেই। নিচের ফ্লোরে বাতি জ্বললেও
দোতলা সম্পূর্ণ অন্ধকার। আদিল রুম অন্ধকার করে বেকুনিতে বসে আছে। দৃষ্টি তার আনমনা। হাতে ধরে থাকা জ্বলন্ত সিগারেটটি শেষ প্রায়। অন্ধকারে শুধু আদিলের অবয়ব আর হাতে থাকা জ্বলন্ত সিগারেটটি স্পষ্ট। নিজের বাবা তাকে এইভাবে মিথ্যের আড়ালে রাখবে ভাবতে পারেনি সে। এত বছর অকারণেই সে ফাহাদের প্রতি এত ঘৃণা পুষে রেখেছিল মনে। বেকনিতে বসে আদিল আনোয়ার সাহেবের গাড়ি বেরিয়ে যেতে দেখেছে। তবুও তার জানতে ইচ্ছে করছে না লোকটা কোথায় যাচ্ছে। হঠাৎ এক মুহূর্তেই লোকটার প্রতি সে সব শ্রদ্ধা হারিয়ে গেছে। একসাথে তিনটা জীবন দুর্বিষহ করে ফেলেছে তার বাবা। দিনের পর দিন মিথ্যে বলে গেছে নিজের ছেলের কাছে। আদিলের ভাবতেই অবাক লাগছে সে কতটা ভুল ছিল। তার করা প্রতিটা কাজ ছিল ভুল। ফাহাদকে পুলিশেও সে নিজে ধরিয়ে দিয়েছে। সবটা কেমন এলোমেলো হয়ে গেছে একদিনেই। আদিলের হঠাৎ বড্ড একা লাগছে। সব সময় এমনটাই হয়ে এসেছে। ছোটবেলায় মা একা করে চলে গেছে, তারপর বড় হওয়ার পর বোনও চলে গেছে। কয়েক বছর ধরেই তো একাই বেঁচে আছে সে। আদিল দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করতেই কারোর গম্ভীর আওয়াজ কানে এলো তার, আপনি আমার কল ধরেননি কেন? আদিল সঙ্গে সঙ্গে চোখে মেলে তাকালো। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই স্নিগ্ধাকে দেখতে পেল। আদিল বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। এটা কি সত্যি নাকি সে হেলোসিনেট করছে? মানুষ অনেক সময় নিজের কাঙ্ক্ষিত মানুষটিকে হেলোসিনেট করে। হয়তো সে নিজেও করছে। স্নিগ্ধা এত রাতে এই বাড়িতে কি করে আসবে? আদিল অবাক হয়ে তাকিয়ে আছে। অন্ধকারের এই অবয়বটা স্নিগ্ধার মতনই লাগছে। স্পষ্টভাবে কিছুই দেখতে পাচ্ছে না সে। কিন্তু স্নিগ্ধা অন্ধকারের আলোতে আদিলের হাতে জ্বলন্ত কিছু দেখে চমকে উঠে বলল, কি এইটা আপনার হাতে? আদিল নিজের হাতের দিকে তাকালো। সিগারেট খাওয়াটাও তার অভ্যাস না, তবে যখন খুব একা লাগে তখন সময় পার করতে সেটা করে থাকে। আদিল হাত থেকে সিগারেটটা ফেলে দিল। স্নিগ্ধা অন্ধকারে অনেক কষ্টে খুঁজে লাইটের সুইচ অন করল। রুমটা আলোকিত হতেই সে তার সামনে বসে থাকা মানুষটিকে দেখতে পেল। আদিলের কাছে স্নিগ্ধার চেহারাটা খুব স্পষ্ট। রাগী চোখ, মলিন চেহারায় দাঁড়িয়ে আছে স্নিগ্ধা। আদিল কি বলবে খুঁজে পেল না। তাকিয়ে থাকতে ও মায়া লাগছে তার। স্নিগ্ধা বুকের কাছে হাত ভাঁজ করে আদিলকে বলল, এমন ভাব করছেন যেন আমাকে চিনতেই পারছেন না। কি হয়েছে আপনার? আপনাকে আমি এতবার ফোন করলাম, আপনি একটাবার রিসিভ করলেন না। এদিকে আমি চিন্তায় চিন্তায় অস্থির, আর আপনি এখানে বসে বসে সিগারেট ধরাচ্ছেন। প্রচণ্ড রেগে গিয়ে বলল স্নিগ্ধা। আদিল অবাক হয়ে তাকিয়ে আছে। ফোনটা তার আজ একবারও চেক করা হয়নি। কিন্তু স্নিগ্ধা যে তার চিন্তায় এত রাতে বাড়িতে চলে আসবে এটা তার কল্পনার বাইরে। স্নিগ্ধা তাকে নিয়ে এত ভাবে কখনো তো সে বুঝতে পারেনি। সব সময় তো মনে হয়েছে এই সম্পর্কটা শুধু জোরপূর্বক টিকে আছে। আদিল আটকে না রাখলে কি স্নিগ্ধা থাকতো তার কাছে? আদিল চুপ করে আছে। তার মনে অনেক প্রশ্ন। আদিলকে নিশ্চুপ দেখে স্নিগ্ধা আরো রেগে গেল। কি হয়েছে মানুষটার? যে কিনা একটা কথায় হাজারটা কথা বলতে পারত, সে আজ এত চুপ। স্নিগ্ধা এসেছে দেখেও কোনো অস্থিরতা নেই তার মাঝে। আদিল উঠে দাঁড়ালো, তারপর বলল, এত রাতে একা একা এভাবে বাড়ি ফেরা তোমার উচিত হয় না। রাত অনেক হয়েছে, অভ্রর রুমে গিয়ে শুয়ে পড়ো। বলতে বলতে রুমে ঢুকলো আদিল। আদিলের কথায় স্নিগ্ধা ভ্রু কুঁচকে ফেলল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, অভ্রর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ব মানে? আমি কি ঘুমানোর জন্যে এখানে এসেছি? একে তো আপনি আমার ফোন ধরেননি, আর এখন আমাকে পাত্তাই দিচ্ছেন না। কি হয়েছে কি আপনার? আদিল এক পলক স্নিগ্ধার দিকে তাকালো, তারপর বলল, কিছু হয়নি। রাত জাগলে শরীর খারাপ হবে, তাই বলছি অভ্রর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। হোক শরীর খারাপ আপনার, তাতে কি? আর আমি অভ্রর রুমে কেন যাব? আমি এই রুমে থাকলে আপনার কি খুব অসুবিধে হচ্ছে? কথার পিঠে কথা বলল স্নিগ্ধা। আদিল বুকের কাছে হাত ভাঁজ করে স্পষ্ট দৃষ্টিতে কিছুক্ষণ স্নিগ্ধার দিকে তাকিয়ে থেকে বলল, তুমি তো সবসময় আমার থেকে দূরে যেতে চাইতে। তাহলে আজ যখন সেই সুযোগটা তোমাকে করে দিচ্ছি, তবে এত অভিযোগ কেন তোমার? এই সম্পর্কটা নিয়ে তুমি তো কখনোই খুশি ছিলে না। আর আমিও ভুল ছিলাম। এত বছর ভুল নিয়েই বেঁচেছি। তোমাকেও জোর করেছি, বাধ্য করেছি আমার সাথে থাকতে। বলেই আদিল কিছুক্ষণ চুপ করে রইল। স্নিগ্ধা নিশ্চুপ। রাগে তার চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। আদিল স্নিগ্ধাকে চুপ করে থাকতে দেখে বলল, তোমাকে আর আমি জোর করব না।
তুমি এ ঘরে শুয়ে পড়ো, আমি অভ্রর রুমে যাচ্ছি। বলেই আদিল ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্যে পা বাড়াতেই স্নিগ্ধা আদিলের বুকে ধাক্কা দিয়ে আদিলকে বিছানায় ফেলে দেয়। হঠাৎ স্নিগ্ধার এমন কাণ্ডে আদিল হকচকিয়ে তাকায়। দুহাতের কনুইয়ে ভর দিয়ে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা নিজের রাগ সামলে আদিলের দিকে এগিয়ে এসে বলল, কোথায় যাচ্ছেন আপনি? এই রুম থেকে এক পা বাড়ালে আপনার কপালে খারাপই আছে। আপনি শুধু ভদ্র স্নিগ্ধাকেই দেখেছেন এতদিন। বলেই রাগে দাঁতে দাঁত চিপল স্নিগ্ধা, তারপর আরেকটু এগিয়ে এসে বলল, সমস্যা কি আপনার? নিজের যা মনে হচ্ছে তাই বলে যাচ্ছেন। আমি আপনাকে একবারও বলেছি এই সব কিছু? বলেই স্নিগ্ধা আদিলের কাছে ঝুঁকে এসে আদিলের চোখের দিকে তাকালো, তারপর বলল, শুনুন, কেউ যদি মন থেকে থাকতে না চায় তাহলে আপনি বীর পালোয়ান দিয়ে পাহারা দিয়েও তাকে আটকে রাখতে পারবেন না। আমি যদি থাকতে না চাইতাম আপনিও আমাকে আটকাতে পারতেন না। অবশ্য আপনাকে আমি এই সব বলছি কেন? আপনার তো মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। কথাগুলো অজস্র অভিমান নিয়ে বলল স্নিগ্ধা। আদিল অবাক হয়ে শুনছে। আজকের এই স্নিগ্ধা যেন অন্য কেউ, যে অভিমান করতে জানে, ভালোবাসতে জানে। স্নিগ্ধার বলা প্রতিটা কথা আদিলকে অবাক করছে। খুব নিখুঁত করে লক্ষ্য করছে স্নিগ্ধাকে। চোখের পাতা ঝাপটানো, দাঁতে দাঁত চিপে রাগ সামলানো, কটমট চোখের দৃষ্টি সবটা। সবচেয়ে বিস্ময় নিয়ে দেখেছে সে স্নিগ্ধার গলার লোকেটিকে। এক মুহূর্তের জন্য থমকে তাকালো সে, কানের বেজে উঠল প্রথম দিনে স্নিগ্ধার বলা সেই কথাটি, ভালোবাসার প্রথম উপহার, ভালো না বেশে কি করে পড়ি। যেদিন ভালোবাসতে পারবো সেই দিনই পারবো। মুহূর্তেই আদিলের ঠোঁট প্রসারিত হলো। অন্যরকম এক ভালো লাগা ঘিরে ধরল তাকে। হঠাৎ সব মন খারাপের কারণ যেন কর্পূরের মতন নাই হয়ে গেল। নিচের ঠোঁট কামড়ে সেই হাসি আটকানোর চেষ্টা করতেই স্নিগ্ধা অবাক হয়ে বলল, আপনি হাসছেন? আপনার কাছে আমার বলা কথাগুলো ফানি মনে হচ্ছে? আসলে আমারই ভুল, আমারই উচিত হয়নি এইখানে আসা। থাকবো না তো আর আমি আপনার সাথে। বলেই রেগে আদিলের থেকে দূরে যেতেই আদিল স্নিগ্ধার এক হাত টেনে কাছে নিয়ে এলো। কোমর জড়িয়ে স্নিগ্ধাকে একদম কাছে আনতেই চোখ বড় বড় করে তাকালো সে। কয়েক সেকেন্ড দুজনেই দুই নয়নে হারিয়ে গেল। আদিলের মনটা হুট করে ভালো হয়ে গেলেও স্নিগ্ধার রাগটা আরো গাঢ় হলো। সে প্রাণপণ শক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই আদিল স্নিগ্ধার দুই হাত বিছানায় সঙ্গে চেপে ধরল। স্নিগ্ধা ছটফট শুরু করতেই আদিল বলল, মনে হচ্ছে আরেকটা ভুল করতে করতে বেঁচে গেলাম। আমি তো ভুলেই গেছিলাম তোমাকে ছাড়া আমার চলবেই না। স্নিগ্ধা কটমট চোখে তাকিয়ে বলল, একদম মিষ্টি মিষ্টি কথা বলবেন না। সারাদিন একবারও আমার খোঁজ নিয়েছেন, এখন খুব বলতে এসেছে তোমাকে ছাড়া আমার চলবে না। শেষ লাইনটি আদিলকে ব্যঙ্গ করে বলল স্নিগ্ধা। তারপর আরো বলল, আর আমাকে এইভাবে ধরে আছেন কেন? বলেছি না আপনার সঙ্গে আমি থাকবো না। ছাড়ুন আমাকে। আদিল নিচের ঠোঁট ভিজিয়ে শান্ত চোখে স্নিগ্ধার দিকে তাকালো। হঠাৎ আদিলের এমন দৃষ্টিতে শিউরে উঠল স্নিগ্ধা। আদিল স্নিগ্ধার গলার দিকে ইশারা করে বলল, এরপর তো তোমাকে ছাড়ার প্রশ্নই উঠছে না। শত রাগের পরেও এই দুই বাহুতেই বেঁধে রাখবো তোমাকে। আদিল নিচের ঠোঁট ভিজিয়ে শান্ত চোখে স্নিগ্ধার দিকে তাকালো। হঠাৎ আদিলের এমন দৃষ্টিতে শিউরে উঠল স্নিগ্ধা। আদিল স্নিগ্ধার গলার দিকে ইশারা করে বলল, এরপর তো তোমাকে ছাড়ার প্রশ্নই উঠছে না। শত রাগের পরেও এই দুই বাহুতে বেঁধে রাখবো তোমাকে। স্নিগ্ধা চোখ পিটপিট করে তাকালো। তারপর আদিলের চোখ থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে গাল ফুলিয়ে অন্যদিকে তাকালো। স্নিগ্ধার রাগ করা দেখে আদিল মৃদু হাসল। তারপর একটু ঝুঁকে এসে বলল, আমি কারণে হলেও শুধু একদিন তোমার থেকে দূরে সরেছিলাম। এটাই তোমার সহ্য হচ্ছে না। আর ম্যাডাম নিজে যে আমাকে এতদিন দূরে সরিয়ে রেখেছিলেন। স্নিগ্ধা আর চোখে তাকালো, তারপর বলল, তো আমি করলে আপনাকেও করতে হবে নাকি? আদিল শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন আমি করলে কি হবে? স্নিগ্ধা ভ্রু কুঁচকে তাকালো। তারপর বলল, কি হবে জানি না, কিন্তু আমি যা করব আপনি সেটা করতে পারবেন না। আদিল স্নিগ্ধার দুই হাত তুলে নিজের এক হাতের মুঠোয় বন্ধ করতেই স্নিগ্ধা চোখ বড় বড় করে তাকালো। আদিলের ঠোঁটের হাসি দেখে সে একটু বিব্রত হয়ে তাকালো। আদিল অন্য হাত স্নিগ্ধার গালে ডুবিয়ে দিতেই শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল সে। আদিল স্নিগ্ধার কানের কাছে মুখ এনে বলল, ইউ নো হোয়াট? আমি যা পারি তুমিও সেটা পারো না।
বলে স্নিগ্ধার গালে ঠোঁট ছুঁয়ে দিতেই স্নিগ্ধা চোখ রসগোল্লার মতন করে তাকালো। আদিলের এই হুটহাট কাছে চলে আসা যে তাকে কতটা অস্থির করে তোলে আদিল সেটা কোনোদিনও বুঝতে না পারলেও স্নিগ্ধার বুকের ভিতরে যে তলপাড় শুরু হয়েছে সেটা শুধু স্নিগ্ধাই জানে। নিঃশ্বাস ভারী হয়ে আসতেই স্নিগ্ধা চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। আদিলের ঠোঁটে দুষ্টু হাসি। স্নিগ্ধা ধাক্কা দিয়ে যে লোকটাকে সরিয়ে দিবে সেটাও পারছে না। হাত দুটো যে আবদ্ধ আদিলের কাছে। আদিল এক দৃষ্টিতে স্নিগ্ধার রক্তিম গাল দুটোর দিকে তাকিয়ে আছে। এক হাতে কপালের চুলগুলো পিছনে সরিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে বলল, কি আমি যেটা করলাম পারবে তা করতে? স্নিগ্ধা আর চোখে একবার তাকাতেই আদিল ফোঁস করে হেসে উঠল। স্নিগ্ধার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এমন উপহাসের কি আছে? সে কি একবারও বলেছে পারবে না? স্নিগ্ধা একবার ভাবল কাজটা করা যায় কিনা। ভাবতে গিয়েই হার্টবিট বেড়ে গেল তার, কপাল ঘামতে শুরু করল। স্নিগ্ধা সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলল। না, না, তার দ্বারা এইসব হবে না। সে নির্ঘাত হার্ট অ্যাটাকে মারা যাবে তখন। আদিল ঠোঁটের হাসি থামিয়ে বলল, আচ্ছা, আরেকটা সুযোগ দেই তোমাকে, কি বলো? বলেই আদিল স্নিগ্ধার কাছাকাছি আসতেই ফোন বেজে উঠল তার। স্নিগ্ধা ফোনের আওয়াজে চোখ খুলে তাকালো। আদিল ফোনের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে আছে। ফোনের স্ক্রিনে জিমের নাম ভেসে উঠেছে। আদিল একটু অবাক হয়ে বলল, এত রাতে জিম ফোন করেছে কেন? ফোনটা যে বিছানার উপর ছিল আদিল একবারও খেয়ালই করেনি। স্নিগ্ধা জিমের ফোনের কথা শুনে তাড়া দিয়ে বলল, নিশ্চয়ই দরকারে ফোন করেছে। ফোনটা ধরুন। আদিল এক দৃষ্টিতে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, ইউ জাস্ট স্পইল মাই মুড। স্নিগ্ধা করা চোখে তাকিয়ে বলল, আপনি ফোনটা ধরুন নয়তো আমি ধরছি। আমাকে ছাড়ুন। আদিল স্নিগ্ধার শত ছোটফট করা সত্ত্বেও হাত ছাড়ল না। অন্য হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। স্নিগ্ধা অবাক হয়ে আদিলের কাণ্ড দেখছে। মানে তাকে লোকটা কোন মতেই ছাড়ছে না। আদিল কল রিসিভ করে স্নিগ্ধার দিকে দৃষ্টি রাখল। জিম ভালোই বিপাকে পড়ে আদিলকে কল করেছে। আয়েশা খাতুন কিছুক্ষণ আগে জানিয়েছেন তিনি জিমের পরিবারের সঙ্গে দেখা করতে চান। জিমের বাবা মা কেউই বেঁচে নেই। বাবা ছোট থাকতেই মারা গেছেন আর মা শেষ বয়সে ক্যান্সারে ভুগে 2 বছর আগে মারা গেলেন। থাকার মধ্যে একমাত্র বড় বোন আছে তার। সেও আবার একজন পুলিশ। সরকারি কর্মকর্তা মানেই কয়দিন পর পর বদলি হবেই। 1 বছর হলো তার বোনের সিলেটে বদলি হয়েছে। পরিবার নিয়ে সে সেখানেই আছে। বললেই নিজের বোনকে এইখানে হাজির করতে পারবে না সে। জিম কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আয়েশা খাতুনের সাথে তার কথা বলা প্রয়োজন কিন্তু তিনি কিছুতেই তার সঙ্গে কথা বলতে রাজি নন। তাকে যে জোর করবে তারও উপায় নেই। জিম কোনো উপায় না দেখে আদিলকে ফোন করল। সবটা শুনে আদিল হতভম্ব। কখন ঘটল এইসব? সবটাই তার আন্দাজের বাইরে। আদিলের বিস্ময়ের সুযোগ নিয়ে স্নিগ্ধা ফট করে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসল। আদিল সবটা শুনে চুপ করে বসে আছে। সম্পূর্ণ বিষয়টা বুঝতে তার সময় লাগছে। ওপাশ থেকে জিম আদিলকে ডাক দিতেই আদিল বলল, ওয়েট এ মিনিট, আমাকে বুঝতে দাও বিষয়টা। পাশ থেকে স্নিগ্ধা ফোনটা আদিলের হাত থেকে কেড়ে নিয়ে জিমের সাথে কথা বলল। তার মায়ের এমন আবদার শুনে স্নিগ্ধা বলল, আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না। আমি মায়ের সাথে কথা বলবো। বলে ফোনটা রেখে দিল। আদিল স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, তোমার মা জিমের বোনের সঙ্গে দেখা করতে চায় কেন? স্নিগ্ধা বেশ আগ্রহ নিয়ে আদিলকে সবটা বলল। স্পৃহা আর জিমের প্রেমের এই অবিশ্বাস্য গল্প শুনে আদিল হতবুদ্ধির মতন তাকিয়ে রইল। উপায় না পেয়ে গভীর রাতেই বাড়িতে ফিরতে হলো তাদের। ফরিদা আপাকে ম্যানেজ করে বাড়ির ভিতরে ঢুকে অবাক স্নিগ্ধা জিম ড্রয়িং রুমের সোফায় গা হেলিয়ে দিয়ে ঘুমিয়ে আছে। বারান্দার অস্পষ্ট আলোয় স্নিগ্ধা আর আদিল একে ওপরের দিকে তাকালো। আদিল নিচু গলায় বলল, তুমি উপরে যাও, আমি দেখছি। স্নিগ্ধা উপরে এসে অবাক। স্পৃহা আর অভ্র কেউই ঘুমায়নি। এত রাতে এরা জেগে বসে আছে কেন? অভ্রকে তো সে ঘুম পাড়িয়ে গিয়েছিল। দুষ্টুটা দেখো, জেগে বসে আছে। স্নিগ্ধাকে দেখে দুজনেই খুশিতে আত্মহারা। স্নিগ্ধা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, জেগে আছিস কেন তোরা? স্পৃহা এগিয়ে এসে বলল, আপু, মার মনে হয় রাগ পড়েছে। স্নিগ্ধা একটা ভ্রু তুলে বলল, কি করে বুঝলি? বলতে বলতে অভ্রর কাছে এসে বসল সে। স্পৃহা নিচের ঠোঁট কামড় বলল, বাতাসে গন্ধ পাচ্ছি, বুঝলি তো।
অভ্র ভ্রু কুঁচকে কয়েকবার নিঃশ্বাস নিল। তারপর বলল, কোথায়? গন্ধ পাচ্ছি না তো। অভ্রর কথায় স্নিগ্ধা হেসে ফেলল। অভ্রর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবল তাদের জীবনটা যেন এইবার আকাশের রংধনুটার থেকেও বেশি সুন্দর হয়ে উঠে। ফাহাদ হাসপাতাল থেকে পালানোর সব ব্যবস্থা করে রেখেছে, আজ রাতেই সে পালাবে। কাল সকালে তাকে কোর্টে চালান করা হবে, এর আগেই তাকে পালাতে হবে। তার লোকেরা মালভর্তি ট্রাক নিয়ে হাসপাতালের অপর পাশে অপেক্ষা করবে। সেই ট্রাকে করেই সীমানার বাইরে তাকে পালিয়ে যেতে হবে। ফাহাদ সব প্রস্তুতি শেষ করেছে। নিজের লোকদের দিয়ে একটা পিস্তলের ব্যবস্থা তার করা হয়েছে। কিন্তু কোথায় রাখবে সেই জায়গা খুঁজতে ব্যস্ত ছিল সে। হঠাৎ কারোর পায়ের আওয়াজ পেয়ে ফাহাদ তার বেডের নিচে পিস্তল রেখে আবার আগের জায়গায় শুয়ে পড়ল। কোনোভাবেই কারোর মনে সন্দেহের বীজ হতে দেওয়া যাবে না। কিন্তু দরজার দিকে তাকিয়ে ফাহাদ বেশ অবাক হয়ে গেল। সে ভেবেছিল পুলিশ অফিসার হয়তো এসেছেন, কিন্তু না, এসেছে স্নিগ্ধা। হালকা রঙের একটা শাড়ি আছে সে। ফাহাদের ভ্রু কুঁচকে গেল। গতকাল শুনে এরা এত হট্টগোল করার পরেও তো এরা তার সাথে দেখা করতে দেয়নি। তাহলে স্নিগ্ধা কি করে ভিতরে আসছে? স্নিগ্ধা ফাহাদকে বেডের উপর আধশোয়া অবস্থায় বসে থাকতে দেখল। তার ডান পায়ের ব্যান্ডেজটা দেখে বোঝা যাচ্ছে তার ক্ষত এখনো সারতে অনেক দেরি। ফাহাদের চোখে মুখে বিস্ময় দেখে স্নিগ্ধা একটু হাসল। তারপর বলল, এত অবাক হচ্ছেন কেন আমাকে দেখে? আপনি কি ভেবেছিলেন আমার সাথে আপনার আর দেখা হবে না? ফাহাদ তাচ্ছিল্যের সঙ্গে হাসল। তারপর বলল, আমার সাথে তোমার আবার দেখা হওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। স্নিগ্ধা না সূচক মাথা নাড়তে নাড়তে বেডের পাশের চেয়ারে বসল। তারপর বলল, প্রয়োজন আছে বলেই তো এসেছি। আচ্ছা, কেমন আছেন এখন সেটা বলুন। ফাহাদ অবাক চোখে তাকালো। তারপর বলল, একজন খুনি কেমন আছে সেটা জানবার জন্যে নিশ্চয়ই তুমি এখানে আসোনি। একটা কারণে আসিনি ঠিকই। দুটো কারণে এসেছি, তার মধ্যে আপনি ভালো আছেন কিনা সেটাও একটা কারণ। বলেই সুন্দর করে হাসল স্নিগ্ধা। ফাহাদ একটু অপ্রস্তুত হয়ে গেল। এত মায়াবী গলায় অনেকদিন কেউ তার ভালো থাকার কথা জিজ্ঞেস করেনি। ফাহাদ চাইলে আন্তরিকতা দেখাতে পারত, কিন্তু সে কোনো কথা বলল না। দৃষ্টি অন্যদিকে করল। স্নিগ্ধা একটু মন খারাপ করে বলল, ঠিক আছে, আপনি বলবেন না যখন, তাহলে আমি ডক্টরের কাছ থেকেই জেনে নিব। ফাহাদ দৃষ্টি সরালো না স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা ফাহাদের ব্যবহার দেখে বুঝতেই পারছে ফাহাদ চায় সে যেন এখন এইখান থেকে চলে যায়। কিন্তু সে উদ্দেশ্যে তো স্নিগ্ধা আসেনি। স্নিগ্ধা আবার বলল, আমি আজকে এইখানে একটা বিশেষ কাজে এসেছি। আপনার সঙ্গে একজনের পরিচয় করিয়ে দিতে। কথাটা শুনে ফাহাদ একটু বিস্ময় নিয়ে তাকালো। স্নিগ্ধা হাতের ইশারায় অভ্রকে রুমের ভিতরে আসতে বলল। দরজার পিছন থেকে অভ্র ছুটে স্নিগ্ধা কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। স্নিগ্ধা হাতের ইশারায় অভ্রকে রুমের ভিতরে আসতে বলল। দরজার পিছন থেকে অভ্র ছুটে স্নিগ্ধা কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। অভ্রকে দ্বিতীয়বার দেখছে ফাহাদ। এর আগে একবার টিভিতে যখন আদিল আর স্নিগ্ধাকে নিয়ে তুমুল হইচই শুরু হয়েছিল তখন এক পলক দেখেছিল এই ছোট্ট প্রাণটিকে। লাল ফর্সা গায়ের রং, তার চেহারার আকর্ষণীয় বিষয়টি হলো তার রসগোল্লার মতন দীর্ঘ পল্লব বিশিষ্ট চোখ দুটি। বাচ্চাটিকে দেখে বড্ড মায়া হলো ফাহাদের। কিন্তু এই বাচ্চাটিকে সঙ্গে নিয়ে স্নিগ্ধার হঠাৎ এই আগমনের কারণ তার কাছে স্পষ্ট নয়। অভ্র তার চোখের পাতা ফেলে কয়েকবার ফাহাদের দিকে তাকালো। হয়তো সামনে বসে থাকা মানুষটির এমন বেহাল অবস্থা কেন সেটাই বুঝবার চেষ্টা করছে। চারিপাশে এত মেশিন, ওষুধের বাজে গন্ধে ভ্রু কুঁচকে এলো অভ্রর। জায়গাটা তার মোটেই পছন্দ হয়নি। স্নিগ্ধা অভ্রর দুই বাহু ধরে তাকে ফাহাদের বেডের একপাশে বসিয়ে দিতেই অভ্র অবাক হয়ে ফাহাদের দিকে তাকালো। ফাহাদের যেন চোখ সরছে না এই মিষ্টি চেহারা থেকে। স্নিগ্ধা ফাহাদের দিকে তাকিয়ে একটু হাসল, তারপর বলল, ওর সাথে আপনার পরিচয় করিয়ে দিতেই আজ আমি এসেছি। মনে আছে আগের বার অভ্রর পরিচয় নিয়ে কত প্রশ্ন করেছিলেন আপনি। তাই ভাবলাম যখন আপনার সঙ্গে দেখা করতে আসছি ওকে নিয়ে আসি। ফাহাদ অভ্রর থেকে চোখ সরিয়ে স্নিগ্ধার দিকে তাকালো, তারপর বলল, তোমার এইখানে আসা ঠিক হয়নি। আবরার ফায়াজ যদি জানতে পারে কি হবে বুঝতে পারছো। স্নিগ্ধার মুখের মলিন হাসিটা আগের জায়গায় রেখে বলল, আমাকে নিয়ে চিন্তা করবেন না। আমি যা করছি বুঝে শুনেই করছি।
আমি তো পাখি না যে আমাকে খাঁচায় বন্দী করে রাখা হবে। ব্যক্তি স্বাধীনতা আমারও আছে। ফাহাদ স্নিগ্ধার কথায় নীরবে কিছুটা উপহাস করেই হাসল। অভ্র রুমটা দেখতে ব্যস্ত, বড়দের কথা শোনার মধ্যে তার বিশেষ কোনো আগ্রহ কোনো কালেই ছিল না। ওরা এমন জটিল জটিল কথা বলে যেগুলা তার জন্যে বোঝা কঠিন। স্নিগ্ধা ফাহাদের উপহাস গায়ে মাখল না। আগ্রহ নিয়ে প্রশ্ন করল, আচ্ছা, আরোহীর যে ডায়েরি লেখার অভ্যাস ছিল, আপনি সেটা জানেন? হঠাৎ আরোহীর প্রসঙ্গে কেমন থমথমে হয়ে গেল ফাহাদের চেহারা। তার চোখের ভাষা বোঝা কঠিন। ফাহাদের থেকে কোনো উত্তর না পেয়ে স্নিগ্ধার আবার বলল, আপনি কি কখনো পড়ে দেখেছেন তার ডায়েরিগুলো? স্নিগ্ধার এই প্রশ্নে ফাহাদ মুখ খুলল। হাসপাতালের জানালা দিয়ে রাতের আকাশ দেখা যাচ্ছে। অন্যমনস্ক হয়ে সেদিকে তাকিয়ে বলল, না, ও আমাকে কখনোই ওর ডায়েরি পড়তে দিত না। এমনকি আমি ওকে না জানিয়ে ডায়েরি পড়ব ভেবে সবসময় লুকিয়ে রাখত। স্নিগ্ধা তার সাইড কাঁধের বাদামি রঙের ব্যাগটা থেকে একটা ডায়েরি বের করে ফাহাদের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার জন্যে আমি ওনার একটা ডায়েরি নিয়ে এসেছি। এটা আপনি রাখুন। বলেই ডায়েরিটা ফাহাদের বালিশের পাশে রেখে উঠে দাঁড়ালো স্নিগ্ধা। ফাহাদ বিস্ময় নিয়ে স্নিগ্ধার দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধা অভ্রকে কোলে নিতে নিতে বলল, শুনেছি আপনাকে নাকি সকালে নিয়ে যাবে। আমি আর অভ্র কাল আবার আসবো আপনাকে দেখতে। চললাম, ভালো থাকবেন। ফাহাদ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল স্নিগ্ধা নামের মেয়েটির দিকে। কি চায় সে? আরোহীর এই ডায়েরি এত বছর পর তাকে দেওয়ার মানে কি? তার পক্ষে কি সম্ভব আরোহীর এই ডায়েরি পড়া? কত আবেগ জড়িয়ে আছে এই ডায়েরির প্রতিটা পাতায় পাতায়। সে কি সহ্য করতে পারবে? স্নিগ্ধাকে থামাতে ইচ্ছে হচ্ছে তার। ফাহাদ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, বাচ্চাটির পরিচয় দিয়ে গেলে না? স্নিগ্ধা ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে বলল, ওর পরিচয় আমি নয়, ওই ডায়েরিটা যার সে নিজেই আপনাকে দিবে। স্নিগ্ধার শেষ কথাটি ফাহাদকে চিন্তার গভীর সাগরে ভাসিয়ে দিল। বুকের ভিতরে হঠাৎ যন্ত্রণা শুরু হলো যেন। আরোহীর ডায়েরিটা হাতে নেওয়ার পর অদৃশ্য এই ব্যথা যেন আরো তীব্র হয়ে উঠল। স্নিগ্ধা বের হতেই দেখল আদিল বাইরে চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধা আর অভ্রকে দেখে যেন তার প্রাণ ফিরে এলো। চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। স্নিগ্ধা এগিয়ে এসে বলল, আপনি এতক্ষণ এইখানেই দাঁড়িয়েছিলেন? আদিল অভ্রকে নিজের কোলে নিয়ে বলল, না দাঁড়িয়ে থেকে উপায় আছে। যে পুলিশ অফিসারকে মারতে পারে তার দ্বারা সবই সম্ভব। হাসপাতালে পর্যন্ত পিস্তল নিয়ে ঘুরছে। আমাকে তো তুমি যেতেই দিলে না, চিন্তা হবে না। আপনি গেলে আরো সমস্যা বাড়ত। হয়তো ক্ষিপ্ত হয়ে উল্টো পাল্টা কিছু করে বসত। বলেই উদাস চোখে তাকালো আদিলের দিকে। আদিল এগিয়ে এসে আদুরে হাতে স্নিগ্ধার গাল তুলে ধরে বলল, কি হয়েছে? এত ভয় পাচ্ছ কেন? স্নিগ্ধার চোখে একটু পানি ভেসে উঠতেই সে বলল, কেমন অস্থির লাগছে আমার। আদিল স্নিগ্ধার গাল থেকে হাত নামালো। তারপর গাড়ির দরজা খুলে অভ্রকে পিছনের সিটে বসিয়ে দিয়ে বলল, চুপ করে বসে থাকো, আমি আসছি। অভ্র ঠোঁট চেপে হেসে না সূচক মাথা নাড়ল। আদিল অবাক হয়ে তাকাতেই অভ্র বলল, চকলেট দিলে চুপ থাকবো? আদিল আর পারে না এই দুষ্টুটাকে নিয়ে। পকেট থেকে একটা চকলেট অভ্রর হাতে দিয়ে বলল, ওকে তাহলে ডিল রইল। অভ্র খপ করে চকলেটটা হাতে নিয়ে সুন্দর করে হাসল। তারপর বুড়ো আঙ্গুল দেখিয়ে বলল, ডিল। স্নিগ্ধা নিজের মুখে ফাহাদকে অভ্রর কথা বলতে চায়নি। তার পক্ষে এই কথা বলা সম্ভব নয়। সে কি করে এত বড় সত্যি ফাহাদের সামনে আনবে? সত্যটা জেনে কি অবস্থা হবে তার? যদি অভ্রকে কেড়ে নিতে চায় তখন? এখন ভয়টা আরো বাড়ছে স্নিগ্ধার। নিজের সন্তানের অস্তিত্বের কথা যে জানতই না, আজ হঠাৎ এই সত্যটা তার সামনে এলে যে কোনো কিছুই সম্ভব ছিল তার পক্ষে। তাই ইচ্ছে করেই সে আরোহীর ডায়েরিটা নিয়ে গিয়েছিল। ফাহাদকে হঠাৎ একদিন চমকে দিবে বলে যেই মানুষটির কত আশা করেছিল, তার সেই আশা কি করে ভাঙবে সে? থাক না, সম্পূর্ণ বাস্তবে না হলেও অন্তত অভ্রর কথাটা ফাহাদ আরোহীর কাছ থেকেই শুনে, আরোহীর অপেক্ষার ইচ্ছা পূরণ হোক। চোখ ভিজে এলো স্নিগ্ধার, মনে পড়ে গেল লাইনটা, চাইলে এখন মধ্যরাতে ফাহাদের ঘুম ভাঙিয়ে তাকে আমি অন্য এক ভালোলাগার স্বাদ দিতে পারি, কিন্তু আজ না। আমি অপেক্ষায় আছি কারণ সামনে ফাহাদের জন্মদিন। স্নিগ্ধার চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই হঠাৎ কারোর উষ্ণ বাহুতে নিজেকে আবিষ্কার করল সে। আদিল তাকে নিজের বুকে এনে দুই বাহুতে জড়িয়ে নিয়েছে।
রাতের শহরের এই রাস্তায় হঠাৎ আদিলের এত কাছাকাছি এসে দূরে সরতে চাইল সে। কিন্তু আদিল বাঁধন খুলল না। স্নিগ্ধার ওকেনও জানি সরতে ইচ্ছে হলো না। মিশে থাকতে ইচ্ছে হলো। হারানোর ভয়টা তার মাঝে এই কদিনে এত তীব্র আকার ধারণ করেছে যে প্রতি মুহূর্তেই প্রিয় মানুষগুলোকে হারানোর ভয়ে সে কেঁপে কেঁপে উঠে। তাই শহরের ব্যস্ত রাস্তার কোলাহলের ভিড়ে এই মানুষটিকে আঁকড়ে ধরতে দ্বিধা করল না সে। প্রকৃতিও যেন আজ এই একান্ত মুহূর্তে নিজের রূপে সেজে উঠল। বাতাসে গাছের নতুন পাতা যেন গান গাইতে লাগল। কোলাহলের এই শহরে স্নিগ্ধতা এনে দিল ঝুম বৃষ্টি। মানুষ ছুটছে নিজেদের আশ্রয়ে, কিন্তু শহরের বুকে থমকে আছে দুটি মানুষ। কারণ এদের আশ্রয় এরা দুজনেই। ফাহাদ অবাক হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। এই ঝড় তার মনকে আরো অস্থির করে তুলেছে। আরোহীর ডায়েরি হাতে সে নিশ্চুপ হয়ে বসে আছে। পাতা উল্টানোর সাহস নেই তার। আজ নিজেকে বড় ভীতু মনে হচ্ছে। মনকে সামলে নিয়ে সে ডায়েরি পড়তে শুরু করলো। সেই হাতের লেখা, সেই সুগন্ধ, প্রতিটা জিনিসই যেন তাকে আরোহীর অস্তিত্বের জানান দিচ্ছে। বাড়ি ফিরে একটু অস্বস্তির মধ্যে পড়তে হলো স্নিগ্ধা আর আদিলকে। দুজনেই ভিজে একাকার। সবাই কৌতূহলী চোখে তাকিয়ে আছে ওদের দিকে। স্নিগ্ধার মা অবাক হয়ে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, জলদি কাপড় চোপড় বদলে নাও। এই মৌসুমে ঠান্ডা লাগিয়ে বসবে না যেন, বলেই তিনি চলে গেলেন। কি হয়েছে, কেন ভিজেছে কিছুই জানতে চাইলেন না। এতে ওরা দুজনেই হাঁফ ছেড়ে বাঁচল। অভ্রকে দেখেই বিষয়টি তিনি আন্দাজ করতে পারলেন। অভ্রর গায়ে এক ফোঁটা বৃষ্টির জল পড়েনি, আর সঙ্গে গাড়ি থাকার পরও দুটি মানুষ এইভাবে ভিজে একাকার হয়ে এসেছে, তার মানে বোঝাটা খুব কঠিন কিছু না। আয়েশা খাতুন ওদের হাঁফ ছেড়ে বাঁচতে দিলেও স্পৃহা অবাক হয়ে তাকিয়ে আছে। অভ্র একটুও ভিজল না, আর এইদিকে এরা দুজন এক সমুদ্র পানিতে যেন ডুব দিয়ে উঠেছে। স্পৃহা অভ্রর পাশে বসতে বসতে বলল, তোমরা ভিজলে কি করে? স্নিগ্ধা যেন প্রশ্নটা শুনতে পেল না। তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে রুমে চলে গেল। স্পৃহা অভ্রকে টেনে কাছে নিয়ে বলল, কি করে ভিজল বলতো? অভ্র ভ্রু কুঁচকে বলল, বৃষ্টিতে। স্পৃহা আর চোখে তাকিয়ে বলল, বৃষ্টিতে ভিজেছে সেটা আমিও দেখতে পাচ্ছি। কি করে ভিজল সেটা বল। অভ্র না সূচক মাথা নাড়তেই স্পৃহা ভ্রু কুঁচকে বলল, ও আচ্ছা, তার মানে তুই সব জানিস। অভ্র আবার হা সূচক মাথা নাড়ল। স্পৃহা অভ্রকে কোলে বসিয়ে আদর করে বলল, আমাকে কে বললে কিন্তু চকলেট দিব। চকলেটের কথা শুনে অভ্র মিটমিটিয়ে হাসল, তারপর এক লাফ দিয়ে স্পৃহার কোল থেকে নেমে গিয়ে বলল, আমি বলবো না। বলেই দৌড়ে আদিলের কাছে চলে গেল। আদিল স্পৃহার কঠিন মুখটা দেখে হেসে ফেলল। মুখ বন্ধ রাখার জন্যে বেশ কিছু চকলেট আগেই সে অভ্রকে দিয়ে রেখেছে। আদিল কিছুটা অন্যমনস্ক হয়ে আছে। অন্যমনস্ক হয়েই সে গাড়ি চালাচ্ছে, একটা চিন্তা তার মাথায় এমনভাবে বসে আছে সে কিছুতেই তা বের করতে পারছে না। ফাহাদ নিশ্চয়ই ডায়েরিটা পড়ার পর অভ্র কথা জেনে গেছে। এরপর ফাহাদ যদি আরো হিংস্র হয়ে ওঠে তাহলে? যদি অভ্রকে নিয়ে যেতে চায়? আদিল কোনোভাবেই সেটা হতে দিবে না। অভ্রর ভবিষ্যৎ নিয়ে হেলাফেলা করার কোন অধিকার নেই কারোর। আদিল মানছে তার বাবা ফাহাদের সাথে অন্যায় করেছিল, কিন্তু সেই ভুলের মাসুল তার বাবাকে এখনো গুনতে হচ্ছে। কিন্তু একথাও তো কোনভাবে অস্বীকার করা যায় না যে ফাহাদ এতদিন যা অন্যায় করেছে, যেসব হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছে, সবকিছুই তার নিজের ইচ্ছায়। তাই পিছনের কথা ভেবে বর্তমানকে ভুলে যাওয়া যায় না। আদিল মনে প্রাণে চাইছে হাসপাতালে গিয়ে যেন ফাহাদকে তার দেখতে না হয়। আদিলের জানামতে কাল রাতে ফাহাদের পালানোর কথা ছিল। ফাহাদ যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে আদিলের ভয় কিছুটা কমবে। তাই সে সবটা জানা সত্ত্বেও পুলিশকে কিছুই বলেনি। কিন্তু ফাহাদ যদি পালিয়ে গিয়ে না থাকে তবে তার উদ্দেশ্য একটাই, অভ্রকে কেড়ে নেওয়া। সবকিছু যেন আদিল হাসপাতালের দিকে রওনা হয়েছে শুধুমাত্র স্নিগ্ধার অনুরোধে। স্নিগ্ধাকে আর কোন কষ্ট দিবে না আদিল। সে চায় না স্নিগ্ধা তাকে হৃদয়হীন বলে ভাবুক। তাই জিমকে বলে আদিল আগে থেকে সব প্রস্তুতি নিয়ে রেখেছে। হাসপাতালের সামনে সংখ্যাধিক পুলিশ দেখে আদিল ভ্রু কুঁচকে গাড়ি থামালো। স্নিগ্ধা অভ্রকোলে নিয়ে বসে ছিল, এত ভিড় দেখে সেও আগ্রহ নিয়ে বাইরে তাকালো। আদিল দেরি না করে সিট বেল্ট খুলে গাড়ি থেকে বের হলো। স্নিগ্ধাও নামতে চাইল, কিন্তু আদিল বলল, একদম না। তুমি গাড়িতে বসো, আমি দেখছি কি হয়েছে। স্নিগ্ধা নামে যাওয়ার সাহস পেল না।
সেই গাড়িতে বসেই বাইরে কি হচ্ছে তা বোঝার চেষ্টা করল। আদিল এগিয়ে যেতেই তাদের পিছনের গাড়ি থেকে জিম নামল। হাসপাতালের সামনে যেতেই পুলিশ অফিসার শফিকুল ইসলামের সাথে দেখা হলো আদিলের। বেটে মোটা ও মাথায় টাক পরা খুবই ভীতু চেহারার লোক অফিসার সাহেব। আদিলকে দেখেই তিনি একটু সতর্ক হলেন। আদিল চিন্তিত মুখের চারপাশে একবার তাকিয়ে অফিসারকে বলল, কি ব্যাপার? এত অফিসার এখানে কেন? শফিকুল সাহেব একটা ঢোক দিলে আদিলের কাছাকাছি এসে দাঁড়িয়ে বললেন, খুবই আশ্চর্যজনক ঘটনা বুঝলেন, এর আগে এমন কেস দেখি নাই। সিআইডিও আসছে, ওনারাও কিছু বলতে পারে না। অফিসার সাহেব কথা বলতে বলতেই জিম এসে উপস্থিত হলো। আদিল ভীষণ বিরক্ত নিয়ে অফিসারকে বলল, আপনি নিজেই বুঝতে পারছেন না, তাহলে জনগণকে কিভাবে আপনি সাহায্য করবেন? শফিকুল সাহেব সৌজন্যমূলক হাসলেন, তারপর বললেন, ঘটনায় কি সেটা তো আগে শুনেন, তারপর বলবেন যে আপনি বুঝছেন কিনা। আপনি যদি বুঝেন ঘটনা শুনে, তাহলে আমার একটু বুঝায় দিয়েন ভাই। আদিল আর জিম এক অপরের দিকে তাকালো। অফিসারকে এখন তাদের দুজনেরই বিরক্তিকর লাগছে। লোকটা কেমন হেলাফেলা করছে বিষয়টাকে নিয়ে। অফিসার দুলতে দুলতে বললেন, শোনেন, কালকে মধ্যরাতে হাসপাতালের একজন নার্সের ফোন পাই। আমাদের একজন অফিসার এখানে ছিলেন, তিনি মধ্যরাতে ঘুমিয়ে পড়ছিলেন। তো আমি কল করার পর তখনই ছুটে হাসপাতালে আসি। এসে তো মনে করেন যে পুরা অবাক। হাসপাতালে পিছনের দিকে একটা মাল ভর্তি ট্রাক অনেকক্ষণ যাবৎ নাকি ছিল সন্দেহজনক কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। খবর শুনে আরো অফিসার আনলাম, আমরা যেরকম হুট করে এসে পড়ব ওরা তো বুঝতে পারেনি, তারপর নানান কথা বলে পালাবার চেষ্টা করে, যাই হোক আমরা ধরলাম তাদেরকে। তখন কিছুটা সন্দেহ হয়, আমরা উপরে আসি। ফাহাদ রেজওয়ানের রুম ভেতর থেকে বন্ধ। অতিরিক্ত পুলিশ ফোর্স এনে হাসপাতালে চারিপাশ ঘেরাও করলাম তৎক্ষণাৎ, যাতে পালাতে না পারে। দরজা ধাক্কাধাক্কি করলাম, পরে উপায় না পেয়ে দরজা ভেঙে ফেললাম। দরজা ভাইঙ্গা আমরা নিজেরাই ব্যাককল হইয়া গেছি। লোকটা রুমের ভিতরে একটা ডায়েরি কোলে নিয়ে আকাশ দেখেন। না মানে আপনারাই বলেন, রাতের ৩টা-৪টা বাজে এরকম ফাইজলামির কোন মানে আছে? এরপর আমাদের সহকারী অফিসার মনে করলেন যে ডায়েরিটাতে কোন সন্দেহজনক কিছু পাওয়া যেতে পারে। এরপর ডায়েরিটা নিতে গিয়ে কি এ সর্বনাশটা আজ ঘটে গেল। আগে জানলে তো ডায়েরিতে হাতই দিতাম না। উন্মাদের মতো লোকটা যে কি করলো, শুধু ডায়েরিতে হাত দেওয়ার পরপরই ভাঙচুর শুরু করে। তারপর আরো অস্থির হয়ে পড়ে। ডাক্তার এসে লোকটারে কত কিছু করে শান্ত করার চেষ্টা, কিন্তু শত চেষ্টা করেও আমরা হাত থেকে ডায়েরিটা নিবার পারলাম না। বলেই অফিসার থামলেন। চুপ করে সামনে তাকালেন। অফিসারের দৃষ্টি লক্ষ্য করে আদিল কঠিন কণ্ঠে বলল, কি দেখছেন আপনি? অফিসার হেসে উঠে বললেন, আপনার ওয়াইফ এসেছেন। ওনাকে একটু জিজ্ঞাসাবাদ করতাম আর কি। গতকাল রাতে তো উনি এসে দেখা করে গেছেন। সিসিটিভিতে তো আমরা অনেকেই দেখেছি দেখা করতে গতকাল। তাই জিজ্ঞাসা করার ছিল। আদিল বিরক্তি নিয়ে বলল, আপনি থামুন। আপনার সিনিয়র অফিসার কোথায়, আমি তার সাথে কথা বলতে চাই। শফিকুল সাহেব থমথমে মুখ করে সেখান থেকে চলে গেলেন। আদিল 2 হাত কোমরে রেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। জিম এসে বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কথা বলে পুরো বিষয়টা জেনে আপনাকে জানাচ্ছি। বলেই জিম এগিয়ে গেল। স্নিগ্ধা আর অপেক্ষা করতে পারছে না। গাড়িতে বসে সে স্পষ্ট দেখতে পাচ্ছে আদিল বেশ চিন্তিত। স্নিগ্ধা অভ্রকে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। অভ্র এত ভিড় দেখে অনায়াসে চুপ করে গেল। স্নিগ্ধাকে প্রশ্ন করল, এইখানে পুলিশ কেন? পুলিশ জিনিসটার সাথে মাত্র কয়েকদিন আগে অভ্রর পরিচয় হয়েছে। পুলিশ মানেই খুব বড় কোনো ব্যাপার, এইটুকু সে বুঝতে পারে। স্নিগ্ধা অভ্রর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিছু না, এমনি, একটু পর ওনারা চলে যাবে। অভ্র স্নিগ্ধার কাঁধে মাথা ফেলে আগ্রহ নিয়ে সবাইকে দেখছে। স্নিগ্ধাকে এগিয়ে আসতে দেখে আদিল বলল, আমি তোমাকে বারণ করেছি না? কেন আমার কথা শুনতে চাও না? স্নিগ্ধা আদিলের কাছে এসে দাঁড়ালো, তারপর ভয়ার্ত গলায় বলল, কি হয়েছে? এত পুলিশ কেন? আদিল স্নিগ্ধার হাত ধরে তার কাছে নিয়ে এলো, তারপর অভ্রর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সবটা জানতে একটু সময় লাগবে। স্নিগ্ধা অজানা ভয় আদিলের হাত আরো শক্ত করে চেপে ধরল। স্নিগ্ধাকে ভরসা দিতেই আদিল হাতের বাঁধন আরো শক্ত করল। কিছুক্ষণের মধ্যেই জিম এগিয়ে এলো। চোখ মুখ বিষণ্ণ তার। জিম এগিয়ে আসতেই আদিল বলল, কি হলো?
জানতে পারলে কিছু? জিম হতাশ গলায় বলল, ফাহাদের মানসিক অবস্থা বেশ খারাপ। কিছুক্ষণ আগ পর্যন্ত ভাঙচুর করেছে। ডাক্তাররা তেমন কিছুই বলতে পারছে না। তাই আপাতত ফাহাদের পার্সোনাল ডাক্তারকে আনা হয়েছে। এখন উনি দেখছেন। সবকিছু শুনে স্নিগ্ধা বিস্ময় নিয়ে বলল, হঠাৎ এত ক্ষুব্ধ হয়ে ওঠার কারণ? আদিল এক পলক স্নিগ্ধার দিকে তাকালো, তারপর তাকিয়ে থেকে বলল, ডায়েরি। একটা ডায়েরি ওনাকে এত উত্তেজিত করবে কেন? কিভাবে সম্ভব? স্নিগ্ধার প্রশ্নের মাঝেই সিনিয়র অফিসার আর একজন ডাক্তার ওদের কাছের দিকে এগিয়ে এলো। সিনিয়র অফিসার এগিয়ে এসে আদিলের উদ্দেশ্যে বলল, আমাকে তুমি ভালোই ঝামেলায় ফেলেছ, বুঝলে? আদিল একটু চিন্তিত হয়ে বলল, অবস্থা কি খুব খারাপ? অবস্থা কেমন? সেটাই তো বুঝতে পারছি না। হুট করে এখন আবার কেমন শান্ত হয়ে গেছে। আবার কখন উৎপাত শুরু করবে কে জানে। যাই হোক, বলেই পাশে দাঁড়ানো ডাক্তারের দিকে তাকালো। তারপর বলল, যা বলার উনি বলবেন। উনি রেজওয়ান সাহেবের পার্সোনাল ডাক্তার। সবাই কৌতূহল নিয়ে ডাক্তারের দিকে তাকাতেই তিনি স্নিগ্ধার দিকে তাকালেন। তারপর বললেন, আপনি কি ওনাকে ডায়েরিটা দিয়েছিলেন? স্নিগ্ধা সূচক মাথা নাড়তেই ডাক্তার বললেন, কিসের ডায়েরি ওটা? কোনোভাবে কি আরোহীর কোনো অস্তিত্ব আছে সেখানে? স্নিগ্ধা একটা ঢোক গিলে আবারও সূচক মাথা নাড়ল। ডাক্তার সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, ফাহাদকে আমি ৩-৪ বছর ধরে দেখছি। আমার জানা মতে আরোহী মানে ওনার স্ত্রী মারা যাওয়ার পর থেকেই ওনার মানসিক অবস্থা খারাপ হতে থাকে। এর আগে তো উনার মাকে হারিয়েছেন। সব মিলিয়ে ডিপ্রেশন অ্যাংজাইটি এইসবে ভুগতে ভুগতে একটা সময় উনি নিজেকে তালাবন্ধ করে রাখতেন। সে বন্ধ ঘরে কয়েকদিন পর্যন্ত থাকত। এমনও হয়েছে ওনাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছি। রিহ্যাবে আর ওষুধে ভালোই ছিলেন গত বছর ধরে। সমস্যা করছে আপনার এই ডায়েরিটা। ওনার ট্রিগার্ড পয়েন্ট হচ্ছে আরোহী। আমার ধারণা এই কারণে ওনার এই অবস্থা। কিন্তু হঠাৎ এত এক্সট্রিম রিয়াকশনের কারণ আমি ধরতে পারছি না। সব কথা শোনার পর কেউই কোনো কথা বলতে পারল না। অফিসার ডাক্তার সাহেবকে বললেন, আমাদের সঙ্গে কোঅপারেট করার জন্যে ধন্যবাদ ডাক্তার। আপাতত উনি যেহেতু এই মুহূর্তে শান্ত আছেন তাই ট্রিটমেন্টের জন্যে আমরা অন্য কোথাও নিয়ে যাব। আপনার আবার প্রয়োজন পড়তে পারে। ডাক্তার সাহেব সব প্রয়োজনে এগিয়ে আসবেন বলে আশ্বস্ত করে চলে গেলেন। সিনিয়র অফিসার আদিলের কাঁধে স্নেহসুলভ হাত রেখে বললেন, চিন্তা করো না, বুঝলে পালাতে পারবে না। বলেই চলে গেলেন। সবাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। জীবন কি অদ্ভুত, তাই না? কাউকে দেখে বোঝার উপায় নেই মানুষটা ঠিক কতটা কষ্টে আছে। সবাই শুধু ভালো থাকার অভিনয় করে যায় প্রতিনিয়ত। হঠাৎ নিস্তব্ধতায় পুলিশের জিপের আওয়াজ শোনা গেল। হাসপাতালের গেট দিয়ে হ্যান্ডকাফ হাতে বের করে নিয়ে আনা হলো ফাহাদকে। নিশ্চুপে সে বের হয়েছে। হ্যান্ডকাফে বন্ধী হাত দুটো দিয়ে বুকের কাছে শক্ত করে আঁকড়ে ধরে আছে আরোহীর সেই ডায়েরিটা। আশেপাশে ভিড় জমা হয়েছে। চারিদিকে কত কৌতূহল। সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। সাধারণ মানুষের চোখে একটা পাগলকে পুলিশ নিয়ে যাচ্ছে, এই দৃশ্য বেশ দুর্লভ। আদিলের এই প্রথম মনে হচ্ছে সত্যি লোকটার সাথে অন্যায় হয়েছে। কিন্তু এখন তার করার কিছুই নেই। এই ভিড়ের মাঝে তাকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। স্নিগ্ধা চুপ করে আছে। ডায়েরিটা ফাহাদকে দিয়ে কি সে কোনো ভুল করেছে? সে তো শুধু আরোহীর ইচ্ছেটা পূর্ণ করতে চেয়েছিল। ফাহাদকে পুলিশের জিপে তোলা হলো। তার সঙ্গে দুজন পুলিশ বসে আছে। এতক্ষণ ফাহাদ চুপ করে এক মনে নিচের দিকে তাকিয়ে থাকলেও এবার সে মাথা তুলে ভিড়ের মাঝে তাকালো। মনে হচ্ছে কাকে যেন খুঁজছে। ভিড়ের মাঝে স্নিগ্ধার দিকে অপলকে তাকিয়ে আছে ফাহাদ। চারিদিক চুপ হয়ে যাওয়ায় অভ্র মাথা তুলল স্নিগ্ধার কাঁধ থেকে। তারপর আশেপাশে তাকাতেই পুলিশ জিপে বসে থাকা মানুষটার দিকে তাকালো সে। অভ্রর দিকে তাকিয়ে ফাহাদের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। মলিন হাসিতে একবার নিজের ছেলের দিকে তাকালো সে। উপযুক্ত হাতেই তার ছেলে আছে। ফাহাদ রেজওয়ানের ছেলের পরিচয়ের থেকেও আবার ফাইয়াজের ছেলের পরিচয় অভ্রর জন্যে বেশি মঙ্গলজনক। অভ্রকে কয়েক পলক দেখতেই পুলিশের জিপ ছেড়ে দিল। দেখতে দেখতে দূরত্ব বেড়ে গেলে একসময় অভ্রর চেহারা ঝাপসা হয়ে হঠাৎ ভিড়ের মাঝে হারিয়ে গেল। ফাহাদের মাথার যন্ত্রণা আরও তীব্র আকার ধারণ করতে লাগল। স্নিগ্ধাদের বাড়ি আত্মীয় স্বজনে হই হই করছে। দুপুরের পর বিয়ের অনুষ্ঠান শুরু হবে।
স্পৃহাকে তৈরি করতে করতে স্নিগ্ধা শাড়িটাও বদলাতে পারেনি এখনো। স্পৃহাকে সাজিয়ে দিয়ে রুমে এসে গোসল সেরে বের হলো মাত্র। ভিজে চুলগুলো পিঠে ছড়িয়ে রেখে সুন্দর করে শাড়িটা পরে নিল। ঠোঁটে সুন্দর করে লিপস্টিক দিতেই হঠাৎ দরজা বন্ধের আওয়াজ পেয়ে পিছনে ঘুরে তাকালো স্নিগ্ধা। পিছনে ঘুরতেই আদিলের চোখে চোখ পড়ল। পাঞ্জাবিতে আদিলকে এত সুন্দর লাগে জানা ছিল না স্নিগ্ধার। এর আগে লোকটাকে পাঞ্জাবিতে কখনো দেখেনি সে। স্নিগ্ধা কিছুক্ষণ তাকাতেই বুঝতে পারল আদিলও তার মতনই মুগ্ধ চোখে তাকিয়ে আছে। স্নিগ্ধা চোখ নামিয়ে এদিক সেদিকে তাকালো, তারপর বলল, কি ব্যাপার, আপনি হঠাৎ দরজা বন্ধ করলেন কেন? আদিল দরজায় হেলান দিয়ে বুকের কাছে হাত গুজে স্নিগ্ধার দিকে তাকালো, তারপর বলল, কেন বন্ধ করেছি বুঝতে পারছো না? বলেই মৃদু হাসল সে। স্নিগ্ধা ভ্রু কুঁচকে তাকালো। তারপর হাতের লিপস্টিকটা টেবিলে রেখে এগিয়ে এসে আদিলের সামনে দাঁড়ালো। তারপর কঠিন গলায় বলল, বাড়ি ভর্তি মানুষকেও যদি দেখে এইভাবে দরজা লাগানো তাহলে কি ভাববে? আর তাছাড়া কারোর কোনো প্রয়োজন হলেও তো ডাকতে পারবে না আমাকে? শাসিয়ে বলল স্নিগ্ধা। আদিল হাত বাড়িয়ে স্নিগ্ধার বাহু ধরে দরজা সামনে এনে দাঁড় করিয়ে দরজার দুপাশে হাত রেখে এক দৃষ্টিতে স্নিগ্ধার পা থেকে মাথা পর্যন্ত দেখতে 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 বলল, সবার প্রয়োজনের কথা ভাবছো আর আমারটা? আমারও যে তোমাকে প্রয়োজন। বলতে বলতে স্নিগ্ধার মুখের সামনের এলোমেলো চুল কানের পাশে গুজে দিল। স্নিগ্ধা ভরকে গিয়ে তাকালো, কিছু বলার আগেই দরজায় মুনিয়া নক করল। মুনিয়া স্নিগ্ধার ছোট খালার মেয়ে। দরজার আওয়াজে স্নিগ্ধা হুড়মুড়িয়ে দরজা খুলতে যাবে তার আগেই আদিল স্নিগ্ধার কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে এলো। স্নিগ্ধা চোখ বড় বড় করে বলল, কি করছেন কি? ছাড়ুন। ডাকছে তো আমাকে। আদিল স্নিগ্ধার গলায় মুখ ডুবিয়ে দিতেই স্নিগ্ধার নিচের ঠোঁট কামড়ে চোখ বন্ধ করল। শিউরে উঠে আদিলকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও পড়ল না। মুনিয়া আরো শব্দ করে দরজা ধাক্কা দিতে দিতে বলল, আপু তাড়াতাড়ি দরজা খুলো। খালা তোমাকে ডাকছে। মুনিয়ার কথায় স্নিগ্ধা হুড়মুড়িয়ে কয়েক পা সরে গেল। তারপর দরজা অল্প একটু খুলে মুখটা বের করতেই মুনিয়া রেগে গিয়ে বলল, কোথায় ছিলে? তোমাকে ডাকতে ডাকতে তো গলা ভেঙে ফেললাম। স্নিগ্ধা ভ্রু কুঁচকে বলল, তুই নিচে যা, আমি আসছি। বলেই দরজা চাপিয়ে দিয়ে বুকে হাত রাখল। ভাগ্যিস মা খালা কেউ আসেনি। স্নিগ্ধা যেন হাঁফ ছেড়ে বাঁচল। কিন্তু সামনে তাকাতেই আদিলের রাগান্বিত চেহারা দেখে বেশ মায়া লাগল স্নিগ্ধার। দুদিন এত ব্যস্ততার মধ্যে কাটছে যে, যখনই আদিল কথা বলতে এসেছে কিংবা কথা বলতে চেয়েছে তখন কেউ না কেউ কাবাবে হাড্ডি হয়েছে। স্নিগ্ধা ঠোঁট চেপে হাসি থামতেই আদিল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। স্নিগ্ধা পা টিপে টিপে আদিলের সামনে এসে বলল, আপনার সাথে আমার কথা আছে, একটু এই দিকে আসুন। আদিল ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আমার সাথে কথা বলতে হবে না। তুমি যাও। তোমাকে ডেকে ডেকে সবাই গলা শুকিয়ে ফেলছে। বলেই টপ্ত নিঃশ্বাস ফেলল। স্নিগ্ধা ভ্রু কুঁচকে বলল, অদ্ভুত লোক তো আপনি। সবাই তো ব্যস্ত দেখেছেন। আদিল তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আচ্ছা, তোমার বাড়ির মেয়েরা না হয় ব্যস্ত, আর ছেলেগুলো কিসে ব্যস্ত? বলেই দাঁতে দাঁত চিপল আদিল। স্নিগ্ধা ভ্রু কুঁচকে তাকাতেই আদিল রাগে দুই হাত বুকের কাছে ভাঁজ করতে করতে বলল, বখাটে এক একটা। স্নিগ্ধা ভ্রু কুঁচকে বলল, একদম আমার পরিবারে কাউকে নিয়ে আজেবাজে কিছু বলবেন না। আদিল আরও রেগে গিয়ে বলল, আচ্ছা, ওরা আজে বাজে কাজ করতে পারে আমি বলতে পারবো না। ওই যে তোমার চাচাতো ভাই নাহিয়ার নাম, কখন যে ওকে মেরে হাসপাতালে পাঠাই। স্নিগ্ধা আরেক দফা রাগ দেখিয়ে বলল, কি আশ্চর্য, আপনি ওকে মারবেন কেন? কি করে ও? আদিল দাঁতে দাঁত চিপে এগিয়ে এসে বলল, তোমার দিকে সারাদিন তাকিয়ে থাকে। দুদিন ধরে আমি সহ্য করছি। বাট নাও আই এম লুসিং মাই পেশেন্স। ইডিয়েট একটা। আদিলের রাগে কারণ শুনে স্নিগ্ধা ভেবাচেকা খেয়ে গেল। চোখ পিট পিট করে তাকালো। কি করবে এইবার সে? স্নিগ্ধা একটু কেশে বলল, শুধু তো তাকিয়েছে। এটা কোনো বড় ব্যাপার না। এত রাগ করছেন কেন? বলেই আদিলকে শান্ত করার জন্যে হাত বাড়িয়ে দিতেই আদিল স্নিগ্ধার হাত শক্ত করে চেপে ধরে নিজের কাছে এনে বলল, এটা কোনো ব্যাপার না। আমি ছাড়া অন্য কেউ তোমার দিকে তাকালে আমার সহ্য হয় না। আদিল অবাক করে দিয়ে স্নিগ্ধা এগিয়ে এসে আদিলের বাহু ধরে টেনে পায়ের পাতায় ভর করে আদিলের গালের অধর ছুঁয়ে দিল। তারপর কানে কানে বলল, সহ্য না হওয়াই ভালো লক্ষণ। বুঝলেন? বলেই ছুটে পালিয়ে যাওয়ার আগেই
আদিল স্নিগ্ধার কোমর জড়িয়ে ঝুঁকে এসে অধর দুটি মিলিয়ে দিল। আদিলের হঠাৎ কাছে চলে আসায় স্নিগ্ধা স্তম্ভিত হয়ে চোখ বন্ধ করে ফেলল। এই মুহূর্তের জন্যে একদমই প্রস্তুত ছিল না স্নিগ্ধা। কিছুক্ষণ পর আদিল সরে আসতেই স্নিগ্ধা জোরে জোরে শ্বাস নিতে লাগলো, আরেকটু হলে দম বন্ধ হয়ে আসতো তার। আর আদিলকে দেখো, সে হাসছে। স্নিগ্ধা আদিলকে সরিয়ে দিয়ে বিড় করে বলল, অসভ্য, বলেই রুম থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধা অভ্রকে খুঁজতে গিয়ে দেখল অভ্র স্পৃহা আর জিমের মাঝখানে বসে আছে। বড়রা ওদের দোয়া করতে এসে যখনই মিষ্টি খাওয়াতে যাচ্ছে অভ্র মুখ হা করে বসে আছে। ফলস্বরূপ জিম আর স্পৃহা মিষ্টি নামক অত্যাচার থেকে মুক্ত। স্নিগ্ধা এক কোণে দাঁড়িয়ে অভ্রর দুষ্টুমি দেখছে। আদিল পাশে এসে বুকের কাছে হাত ভাঁজ করে দাঁড়ালো। স্নিগ্ধা আদিলের উপস্থিতি বুঝতে পেরে পিছনে তাকাতেই আদিল এগিয়ে এসে স্নিগ্ধার কাছ ঘেঁষে দাঁড়ালো। স্নিগ্ধা অভ্রকে দেখতে দেখতে হঠাৎ ফাহাদের কথা মনে পড়ল কেন জানি। শুনেছে লোকটা নাকি উন্মাদের মতন সারাদিন কি সব বলতে থাকে। আপাতত জেলেও আছে। আদিল চেষ্টা করছে যাতে ফাহাদের শাস্তি কিছুটা কমানো যায়। স্নিগ্ধা সঙ্গে সঙ্গে মন ঠিক করে নিল। এইসব ভেবে মন খারাপের দিন নয় আজকে। বিয়ের অনুষ্ঠান খুব সুন্দর করেই শেষ হলো। স্পৃহাকে গাড়িতে তুলে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এক ফোঁটাও চোখের জল ফেলেনি সে। গাড়িটা চলতে শুরু করতেই আস্তে আস্তে তার চোখ ভেসে উঠল কেন জানি। জিম প্রথম স্পৃহাকে কাঁদতে দেখছে। তার বুকের ভিতরটা কেমন করে উঠল। কি করবে বুঝতে পারছে না। স্পৃহাকে নিয়ে তো সে পালিয়ে যাচ্ছে না যে এইভাবে কাঁদতে হবে। জিম হাত বাড়িয়ে স্পৃহার দিকে টিস্যু এগিয়ে দিল। স্পৃহা টিস্যুর বক্স নিয়ে আবার মুখ ঘুরিয়ে ফেলল। জিম খেয়াল করল অনেকক্ষণ হয়েছে কিন্তু স্পৃহা কান্না এখনো থামায়নি। তার কিছু বলা প্রয়োজন কিন্তু বলতেও ভয় লাগছে। কি না কি বলে বসবে, শেষে না রেগে যায়। যাক, রেগে যাওয়াটা খারাপ হবে না, আর যাই হোক কান্না তো থামবে। জিম নিচু স্বরে বলল, কান্না থামাও, কালকেই তো আবার আসবে। স্পৃহা কান্নার মাঝে একবার আর চোখে জিমের দিকে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে ফেলল। জিম স্পৃহার পাশ ঘেঁষে বসতে বসতে বলল, না মানে তোমার জন্যই বলছি। কান্না করে তো মেকআপ নষ্ট করে ফেলছো। স্পৃহা এবার তীক্ষ্ণ চোখে জিমের দিকে তাকিয়ে বলল, নষ্ট হোক, তাতে আপনার কি? আপনি কি একবারও আমাকে বলেছেন আমাকে দেখতে কেমন লাগছে? তাহলে এত চিন্তা কেন আপনার? অভিমানী সুরে বলল স্পৃহা। জিম ঠোঁট প্রসারিত করে একটু হাসল, তারপর বলল, আমি বাদে সবাই তো বলেছে। স্পৃহা আরো চটে গিয়ে বলল, আশ্চর্য, সবার বলা দিয়ে আমি কি করব? আমি কি সবাইকে বিয়ে করেছি? জিম হাত বাড়িয়ে স্পৃহার হাতটা নিজের হাতের ভাঁজে রেখে বলল, নিজের মানুষের প্রশংসা কখনো নিজের মুখে করতে হয় না, তাহলে নাকি নজর লাগে। এটা আমার মা সব সময় বলতেন। আমি কুসংস্কারে বিশ্বাস করি না ঠিকই, কিন্তু মায়ের মুখ থেকে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। কথাগুলো শুনে স্পৃহা বিস্ময় নিয়ে জিমের দিকে তাকালো। ভালো লাগায় কেন জানি মনটা আচ্ছন্ন হয়ে গেল। স্পৃহা জিমের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ জিমের কাঁধে মাথা রাখল। হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলল, তাহলে আমি কি করে বুঝব আমাকে কখন সুন্দর লাগছে, কখন খারাপ লাগছে? জিম দুহাতে স্পৃহার মুখটা তুলে ধরতেই স্পৃহা অবাক হয়ে তাকালো। তারপর স্পৃহাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে স্পৃহার কপালে গভীর আবেগে অধর ছুঁয়ে দিয়ে বলল, এবার বুঝেছ? স্পৃহার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। বোধহয় একটু লজ্জাও পেল সে। মুখ নামিয়ে নিয়ে হাঁ সূচক মাথা নেড়ে পুনরায় জিমের কাঁধে মাথা রাখল। নিচের ঠোঁট কামড়ে ধরে অদ্ভুত এক ভালোলাগা নিয়ে জানালার বাইরে তাকাতেই দেখল বিকেলের আকাশে এক রংধনু যেন তাদের নতুন জীবনের শুভেচ্ছা জানতে দাঁড়িয়ে আছে। বৃষ্টি ভেজা রাস্তা, গাড়িটি চলছে আপন বেগে একটি নব দম্পতিকে নিয়ে নতুন এক গল্পে। সমাপ্ত। গল্প, রংধনুর স্নিগ্ধতা। অন্তিম পর্ব। লেখনীতে, নবনী নীলা।